হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে 10 মিনিট স্কুলের আরো একটা ডেমো লাইভ ক্লাসে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। ঠিক যেরকম কথা দিয়েছিলাম, ঠিক সন্ধ্যা 7টায় চলে আসব তোমাদের আজকের আইসিটি ক্লাস নিয়ে। সো ঠিক সেভাবেই কিন্তু চলে এসেছি। সবাই আমাকে ঠিকমতো শুনতে পারছো কিনা এবং দেখতে পারছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। অনেকেই অনেক লম্বা সময় ধরে, আজিজুল অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। দ্যাটস সো সুইট। আমার জন্য এত সুন্দর করে ওয়েট করছিলা, একটা ক্লাসের জন্য ওয়েট করছিলা, এটা আসলে খুব ভালো একটা লক্ষণ। যারা পড়াশোনার জন্য অপেক্ষা করে, আমার কাছে মনে হয় যে তারা পরবর্তীতে খুব ভালো কিছু হয়, ভালো কিছু করে। হ্যাঁ, কারণ সবাই আসলে এটার জন্য অপেক্ষা করে না। এমনকি অনেকে থাকে যারা চলে যাবার জন্য বসে থাকে যে কখন ছুটি হবে, আর কেউ কেউ বসে থাকে অপেক্ষা করে কখন শুরু হবে। আচ্ছা, তো সবাই একটু আমাকে বলো, আমাকে সবাই ঠিক মতো দেখতে পারছো কিনা এবং শুনতে পারছো কিনা, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানিয়ে দিবে। রিয়া সালাম দিচ্ছে, তারপরে সিফাত বলেছেন অল ক্লিয়ার আপু, ওকে। তারপরে হাসান বলেছেন দেখতে পাচ্ছি। হাসান, আপনি কি শুধু দেখতেই পাচ্ছেন, শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই জানাবেন কিন্তু। এবং আমি একটু জানতে চাই আপনারা আসলে কে কোথা থেকে জয়েন করেছেন, মানে কোন কোন জেলা থেকে, কোন কোন জেলার স্টুডেন্ট আছেন এখানে, একটু জানাবেন। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছেন। নাসরিন আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু, আপনারা কেমন আছেন সবাই একটু আমাকে জানান। আচ্ছা, নুরুল বলেছেন সবাই চলে আসো। হ্যাঁ, নুরুল সবাইকে ডাকছে। ওকে, সো সবকিছু ঠিক আছে। সিজান বলেছেন সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি এবং শুনতেও পাচ্ছে দুর্জয়। ওকে, সো এখন একটু আমাকে সবাই বলেন কে কোন জেলা থেকে আছেন, একটু দেখি। সবাইকে আমি পুরো বাংলাদেশের সবাইকে একসাথে কানেক্ট করতে পেরেছে কিনা। আচ্ছা, নাইমা আছেন বগুড়া থেকে, সাইফ আছেন ঝিনাইদহ থেকে, জোস। তারপরে অর্জুন আছেন দিনাজপুর, সিফাত আছেন গাজীপুর, তারপরে সিলেট থেকে আছেন ফারজানা, তারপর সিদ্রাতুল আছেন সিলেট থেকে। ওকে, রিফাত গাইবান্ধা থেকে আছেন। মাশাল্লাহ সবাই অনেক জায়গা থেকে আছেন। আচ্ছা, বরিশালের কেউ আছেন কিনা একটু জানাবেন তো। আমি কিন্তু ফ্রম বরিশাল। ফ্রম বরিশাল বলতে আমার জন্মটা বরিশালে হয়েছে, এরপর থেকে আমি ঢাকাতেই থাকি। বরিশাল আমার থাকা হয়নি কখনো। চট্টগ্রাম থেকে আছেন। আচ্ছা, লাদিবা আছেন, ভোলা থেকে আছেন ফামিয়া। ওকে, এরপরে হচ্ছে আরিবুদ্দিন আচ্ছা আমি নামটা পড়তে পারিনি, সরি। কক্সবাজার থেকে আছেন আকরাম। আচ্ছা, রিয়াদ। আমার কাছে মনে হয় যারা আসলে কক্সবাজার, বান্দরবান কিংবা হচ্ছে সিলেটে যাদের বাসা, ওরা কত লাকি না, কত সুন্দর সুন্দর জায়গা ওরা একদম জন্ম থেকে ওখানে দেখে বড় হয়, ঘুরতে পারে। ওরা কত সমুদ্রের পাড়ে থেকে বড় হয়, গাছ গাছালি পাহাড় পর্বতের পাড়ে বড় হয়। আমার যে কি ভালো লাগে এই জিনিসটা, মানে আই উইশ আমি ওখানকার কেউ হতাম, তাহলে আমি মনে হয় কোনোদিন ঢাকাতে মুভ করতাম না, আমি সারা জীবন ওখানেই থেকে যেতাম। আমি হয়তো এটাই করতাম, আসলে এটা করতাম। আচ্ছা, কক্সবাজার থেকে আছেন, হ্যাঁ অনেকেই আছেন বেশ। আলিফ আছেন ঢাকা থেকে, ড্যামরা থেকে। জোস, আমার ছোটবেলায় আমি ড্যামরাতে থেকেছিলাম, কোনাপাড়া আই গেস ওই জায়গাটার নাম, আমার এক্স্যাক্টলি মনে নাই এখনো। আমি তখন স্কুলে ভর্তি হইনি, বা 1-2 তে পড়ি অথবা ভর্তি হব এরকম সময়টাতে কোনাপাড়াতে ছিলাম, এরপরে মিরপুরের দিকে মুভ করেছি আমি। আচ্ছা, ওকে, অনেক জায়গা থেকে আছে মাশাল্লাহ। এরপরে হচ্ছে এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি যে আমরা তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি, আমি একটা পোল দিয়েছিলাম যে আপনারা আসলে কোন টপিকের উপরে ক্লাস চান, এবং আপনারা সবাই কি করেছেন, ওই পোলের মধ্যে সংখ্যা পদ্ধতিকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। সংখ্যা পদ্ধতিকে ভোট যেহেতু দিয়েছেন, তাহলে এই জন্য আমি ধরেই নিয়েছি আপনাদের সংখ্যা পদ্ধতিতে কিছু না কিছু প্রবলেম আছে। হ্যাঁ, কিছু না কিছু প্রবলেম আছে বিধায় আপনারা সংখ্যা পদ্ধতিটা চাচ্ছেন। সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা টপিক, যেই টপিকটা আপনি যদি পুরোপুরি মানে ঠিকঠাক মতো শেষ করতে পারেন, পুরোটা যদি পড়তে পারেন, আমার কাছে মনে হয় এইচএসসি তে আপনার একটা সিকিউ তো 100% কমন, সামটাইমস দুইটাও কমন পড়ে যায়। সো আমরা এই সংখ্যা পদ্ধতিকে একদম এমন ভালোভাবে শেষ করব যেন পরবর্তীতে আমাদের আর কখনোই এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে না হয়, ঠিক আছে? ওকে, সো সংখ্যা পদ্ধতির ব্যাপারটা নিয়ে যদি আমি একটু প্রথমে আলোচনা করি, যে সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে, তাই না? যে আমি সংখ্যা পদ্ধতি পড়ছি কিন্তু আমি জানি না সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে, তাই না? সো একটু যদি খেয়াল করো, ক নাম্বারে এই প্রশ্নটা বেশ অনেকবার আসছে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। আচ্ছা আপু, আমি বরিশাল থেকে আছি। আচ্ছা ঠিক আছে, ক্লাস কখন হয়, ক্লাস কখন হয়? এই যে এখনই 7টায় শুরু হয়েছে। ওকে, তো আমি তার আগে একটু আমার পরিচয়টা দিয়ে নেওয়া মনে হয় বেশি ভালো, তাই না? আচ্ছা, আমি এবং আমাদের সবার প্রিয় জাকি ভাইয়ের পরিচয়টা দিব। তার আগে একটু বলি, এটা হচ্ছে তোমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচ, বা এটা আইসিটি হবে।
আচ্ছা, এটা ইংলিশটা চলে আসছে, তোমরা এরকম আইসিটিটা পেয়ে যাবা। সেখানে হচ্ছে আমরা আমাদের এই যে এইচএসসি 26 এর বাংলা, ইংরেজি এবং আইসিটি, এইটারও একটা কোর্স ছিল বাংলা আকারে, এবং আমরা আইসিটি কে আলাদা করেছিলাম কারণ অনেকেরই দেখা যায় যে বাংলা হয়তো দরকার নেই বা ইংরেজি হয়তো দরকার নেই, আইসিটিটা দরকার। এই জন্য আমরা এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি কোর্সটা নিচ্ছিলাম, যেখানে আমরা বেশ লম্বা সময় ধরেই কিন্তু আইসিটির একদম বেসিক থেকে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি পর্যন্ত সবকিছু কভার করছি। এবং এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আমি আছি, এবং আমাদের সবার প্রিয় জাকি ভাইয়া আছেন, বেশ লম্বা সময়ের এক্সপিরিয়েন্স, তারা সবাই আছেন। ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে। এবং আজকের ক্লাসটা ফ্রি ডেমো ক্লাস নেওয়ার মূল রিজনটা, মূল অ্যাকচুয়াল যে এজেন্ডাটা হচ্ছে, আমরা অনেকেই কিন্তু কোর্সে এনরোল করিনি বা আমরা জানি না যে অনলাইনে কিভাবে ক্লাস হয়, কিভাবে ক্লাস করব, এটা কি আদৌ ভালো হবে কিনা, এফেক্টিভ হবে কিনা, এটা বোঝানোর জন্যই কিন্তু এই ডেমো ক্লাসগুলো, যাতে আপনি দেখে বুঝে শুনে তারপরই কোর্সে এনরোল করতে পারেন, এই জন্য। সো যারা এখনো ভর্তি হন নাই, আশা করি আজকের ক্লাসের পরে আপনারা ভর্তি হলে আপনাদের সাথে মূল কোর্সের ক্লাসেও দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা সংখ্যা পদ্ধতিতে ছিলাম, তাই না? আমরা সংখ্যা পদ্ধতিতে ছিলাম। সামিয়া বলছেন মিসিও আপু, একটা মানুষ, জলজন্ত একটা মানুষ যদি সামনে থাকে তাকে কেন মিস করবেন আপু? মিস না করে খাতা কলম নিয়ে আমার সাথে যুক্ত হয়ে যান, পুরো সময়টা আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আপনাদের আর মিস করতে হবে না। আপনারা বলবেন যে আলহামদুলিল্লাহ আপু, এখান থেকে খুব ভালো কিছু পেয়েছি। ওকে, সো এখন আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি। আচ্ছা, একটু চিন্তা করেন, সংখ্যা নিয়ে আসলে আমরা কি কি করি, তাই না? বলেন, সংখ্যা নিয়ে আমরা আসলে কি কি কাজ করতে পারি? আমরা সংখ্যা প্রকাশ করি কোনো কিছু দিয়ে, চিহ্ন দিয়ে, কোনো লেখা, কোনো এরকম চিহ্ন দিয়ে সংখ্যাকে প্রকাশ করছি, সংখ্যাকে লিখছি, গণনা করছি, তাই না? এগুলাই তো করি। আর কি কিছু আমরা করি না? তাহলে আমি যদি সোজা বাংলা ভাষায় বলি যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ ও গণনা করা যায় তাকেই সংখ্যা পদ্ধতি বলে। খুবই সিম্পল না জিনিসটা? এইটা কিন্তু ক নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। এবং আই গেস এই সংখ্যা পদ্ধতি কাকে বলে এই প্রশ্নটার ক্ষেত্রে একটু দেখো, এই প্রশ্নটাতে আমরা ডিরেক্টলি একটা অ্যান্সার লিখতে পারি যে আমাদের যেই পদ্ধতিতে সংখ্যাকে কি করা যায়, প্রকাশ করা যায় এবং গণনা করা যায়, তাকেই সংখ্যা পদ্ধতি বলে। ওকে আপু, কোর্সে কিভাবে ভর্তি হব? আপু, কোর্সে ভর্তি হব আমরা 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইট আছে, সেখানে আপনি গুগলে গিয়ে জাস্ট 10 মিনিট স্কুল লিখে সার্চ করলেই সেখানে আপনি হচ্ছে ক্লাস 11-12 এর জন্য 6 to 12 ওখানে ক্লিক করে আপনি সব কোর্স পেয়ে যাবেন। এবং সেখানে একটা এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি কোর্সটাতে ক্লিক করলেই আপনি সেখানে পেমেন্ট করলেই আপনার হয়ে যাবে। ওকে, সো এখন আসো, সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমরা বুঝে গেছি। সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি ছিল, যে পদ্ধতিতে সংখ্যা প্রকাশ এবং গণনা করা যায়। ক নাম্বারে প্রশ্ন আসলে এই প্রশ্নটা আমরা আই গেস কেউ ভুল করব না, ঠিক আছে? কেউ ভুল করবো না, ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে আপু, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তাই না? একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করো, সংখ্যা পদ্ধতি এক্স্যাক্টলি কয় প্রকার? দ্যাট ইজ 2 প্রকার। কয় প্রকার বলো তো আপু? 2 প্রকার। একটা হচ্ছে স্থানিক বা পজিটিভ সিস্টেম, আরেকটা হচ্ছে অস্থানিক, যেটাকে আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম বলি। এখন এই পজিশনাল আর নন পজিশনাল, আবার আমি এরকম কিছু স্টুডেন্টকেও মাশাআল্লাহ পড়িয়েছি, যাকে আমি পড়িয়েছি যে পজিশনাল নাম্বার সিস্টেম এটাকে বলে। এখন ওর পরীক্ষায় ক নাম্বারে প্রশ্ন আসছে স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। ও মাশাআল্লাহ এত ব্রেনি, এত ভালো স্টুডেন্ট ছিল, ও লিখতেই পারে নাই, এবং ও বাসায় এসে বলছে আপু স্থানিকটা তো আপনি পড়ানি নাই। এখন আমি তো আসলেই ওকে স্থানিক পড়াইনি, আমি তোকে পজিশনাল নাম্বার পড়াইছিলাম। সো তোমরা এরকম ইংলিশ আর বাংলাতে কেউ কখনো গোলায় ফেলবা না, দুইটা টার্মসই জানবা, যেটা ট্রুথ টেবিল এবং সত্যক সারণীতে এই প্রবলেমটা অনেকেই ফেস করো। এবং আমার বেশ কয়েকটা স্টুডেন্ট এরকম ভুল করছিল, আমি চেষ্টা করি যে এটা ক্লিয়ার করে নেওয়ার জন্য, যাতে তোমরা পরবর্তীতে ভুল না করো। আচ্ছা, ওকে, সাউন্ড আই গেস সাউন্ড ঠিক আছে আপু, তুমি একটু তোমার ইয়ারফোনটা একটু চেক করে নিতে পারো, আই গেস ঠিক আছে। ওকে আপু, আমি আপনার প্রথম ক্লাস করছি মনিরা, ওয়েলকাম টু দ্য ক্লাস। ওকে, সো একটু খেয়াল করো, আমরা সংখ্যা পদ্ধতি কয় প্রকার পেয়েছি আপু? আমরা সংখ্যা পদ্ধতি পেয়েছি 2 প্রকার, একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, এখন একটু ভালো করে খেয়াল করো, সংখ্যা পদ্ধতি 2 প্রকার আমি বলে ফেলছি, এখন আপু স্থানিক এবং অস্থানিকের ব্যাপারটা একটু খেয়াল করো। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি স্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে দেখো, তোমাকে আমি মোটামুটি এখানে কি লিখলাম আপু? 5 5 5, তাই না?
আমি এখানে 3টা 5 লিখেছি। কি লিখেছি আপু? 3টা 5, তার মানে টোটাল কত লিখছি? 555, তাই না? 555 কে আমি এখানে লিখছি। একটু খেয়াল করো, এইটাও 5, এইটাও 5, এটাও 5, তিনটাই 5। কিন্তু একটু ভালো করে খেয়াল করো তো, এই 5 কিন্তু সেই 555 ওই 5 একক আকারেই বসছে, তাই না? একক হিসেবে বসছে। এই 5 50 কে রিপ্রেজেন্ট করতেছে। কাকে বলতো? দশক বা 5-এর সাথে 10 গুণ অবস্থায় আছে, এবং এই 5 শতক আকারে আছে, তাই না? বলতো শতক। তার মানে একটু খেয়াল করো, এরা প্রত্যেকেই কিন্তু 5, তাই না? এরা প্রত্যেকেই 5। এই 5-এর মধ্যে খেয়াল করো, 5 এইটা কিন্তু 500 কে রিপ্রেজেন্ট করতেছে, এটা কিন্তু তোমার 50 কে রিপ্রেজেন্ট করতেছে, এবং সবার শেষের 5 সে শুধুই 5 কে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? বলতো তাহলে একটু খেয়াল করো, 555 এইগুলা সবাই 5, কিন্তু তারপরও ও সবার শেষে বসছে দেখেই ও কিন্তু একক, শুধু 5 কে রিপ্রেজেন্ট করতেছে। ও মাঝখানে, এই অবস্থানটা ওর মাঝখানে হবার কারণেই ও কিন্তু তোমার দশকের মতো কাজ করতেছে। ও এখানে সবার শুরুতে বসার কারণে ও শতকের মতো কাজ করতেছে, তাই না? তার মানে ওরা সবাই কিন্তু একই রকম দেখতে, সবাই কিন্তু একই, তাই না? কিন্তু আলাদা আলাদা জায়গা, ওদের জায়গাটা আলাদা আলাদা হবার কারণেই কিন্তু তোমার এইরকম একক, দশক, শতক এই মানগুলো পরিবর্তন হয়েছে, তাই না আপু? এখানে একটু খেয়াল করো, আমি যদি এই 5কে এখান থেকে সরিয়ে ফেলি, ভালো করে খেয়াল করো, একটু মনোযোগ দাও আপু। আমি যদি এই 5কে এই জায়গা থেকে সরিয়ে ফেলি, মনে করো এই 5কে এখান থেকে আমি উঠায় ফেললাম, উঠায় আমি এটাকে সামনে নিয়ে আসছি, হ্যাঁ, এখানে আর কিছু নাই, মনে করো এই শেষে যে 5টা ছিল ওকে আমি উঠায় একদম সামনে নিয়ে আসছি। দেখো তো এখন কত হইলো? এখন ও 500 হইলো না? ও 500 না, এখন 550 আর 5 এরকম হয়ে গেল না? তার মানে ও এই জায়গায় যখন ছিল, এই অবস্থানে যখন ছিল, তখন ওর মান শুধুই 5 ছিল, কিন্তু ওকে যখন আমি একদম সামনে নিয়ে আসছি, এই 5টা যখন এই জায়গা থেকে ঠিক সামনে নিয়ে আসছি, তখনও কত হয়ে গেছে? 500 হয়ে গেছে না? 500 হয়ে গেল। তার মানে ওর জায়গাটা পরিবর্তন যখন আমি করলাম, এখান থেকে সরায় যখন সামনে নিয়ে আসছি, তখনও একক থেকে শতক হয়ে গেল না? একটু মনোযোগ দাও, আমরা এটা কিন্তু কোথায় পড়ছি বলতো? একদম ছোটবেলায়, একদম 9-10-এ বা আরো 6-7-এ মনে হয় আমরা পড়ছিলাম, তাই না? বলতো 6-7-এ আমরা এটা পড়ছি না? একক, দশক, শতক, আরো আগে হয়তো পড়ছি, তাই না? আচ্ছা, এইটুকু কি আমরা বুঝছি আপু? একটু আমাকে বলতো, এইটুকু আমরা বুঝছি কিনা? এইদিকে, এই যে এইদিকে দেখো, এইটুকু আমরা বুঝছি কিনা বলতো? যে এইখানে এই 5 যখন এখানে ছিল, তখন তার মান কত ছিল বলতো আপু? তখন তার মান ছিল একক বা শুধুই 5। কিন্তু যখন এই 5কে এখান থেকে সরিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, তখন সেটা কত হয়ে গেল? 500 বা 500 হয়ে গেল। তার মানে এখন এটা 500, এইটা এখন 50, আর এইটা এখন শুধুই 5। বুঝতে পারছি আমরা? এইটুকু বুঝতে পারছি? একটু আমাকে সবাই বলো তো, একটু আমাকে সবাই বলো যে এইটুকু বুঝতে পারছি। ওকে, নাইমা বুঝতে পেরেছেন, আহমেদ হাসান হোসেন বুঝতে পেরেছেন, ওকে, অনেকেই বুঝতে পারছি, তাই না? ওকে, তাহলে একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান পরিবর্তন করলে সংখ্যার মানেরও পরিবর্তন হয়, তাকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলে। যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান পরিবর্তন করলে, জায়গাটা পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয়ে যায়, তাকে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। বুঝতে পারছি? তার মানে যেই সংখ্যাটা, যেই 5 সবার শেষে ছিল দেখে শুধুই 5 ছিল, ওই 5কে উঠায় আমি সবার সামনে আনার কারণে তার মান এখন 500 হয়ে গেছে। তাহলে মান আগে ছিল শুধু 5, তাকে একদম সামনে আনার কারণে তার মান এখন 500 হয়ে গেছে, তাই না? তাহলে খেয়াল করো এখানে কি হইলো? যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান, সংখ্যার অবস্থান বা জায়গাটা পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয়ে যায়, তাকেই কি বলে? স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা সবাই বুঝতে পারছি? মাশাআল্লাহ। এখন একটু খেয়াল করো, এইটুকু তো ক্লিয়ার, তাই না? আমি যদি এটা আরেকভাবে বুঝাই, ভালো করে খেয়াল করো, এখানে আমি কত লিখলাম? 3, 5, 6, তাই না? এখানে কত? 356 আছে না আপু? টোটাল 356। এই 3
মেইনলি 300 কে রিপ্রেজেন্ট করতেছে, এই 5 50 কে রিপ্রেজেন্ট করতেছে, এই 6 শুধুই 6 কে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? 350 এর সাথে 6 যুক্ত হইলে 350, তাই না? 300 এখানে 56 হইছে। এখন এই 6 মনে করো এই অবস্থানে সবার শেষে আছে দেখেই সে শুধুই 6, কিন্তু এই 6 কে যদি আমি এখান থেকে সরাই দিয়ে এই 3 এর সামনে নিয়ে আসি, মনে করো এখানে আর এই 6টা নাই, আমি সরাই দিয়ে সামনে নিয়ে আসছি, তাহলে এখন কত হয়ে গেল বলো তো? 635 হয়ে গেল না? 635। কেন 635? এই 6 যখন শেষে ছিল তখন তো সে শুধুই 6 ছিল, তাহলে তাকে যখন সামনে নিয়ে গেছি আমি তখন সে কিন্তু আর শুধু 6 নাই, সে এখন 600 হয়ে গেছে। এই 3 মাঝখানে চলে যাওয়ার কারণে এখন সে শুধুই 30, আর এই 5 শুধুই 5, তাই না? তার মানে তুমি যখন সংখ্যার একটা অবস্থান এই অবস্থান থেকে ওই অবস্থানে নিয়ে গেছো, তার মান 6 থেকে 600 হয়ে গেছে, তার মানে মান পরিবর্তন হয়েছে। মান যদি পরিবর্তন হয় তাহলে কি হয় দেখো, এইখানে যেই সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানেরও পরিবর্তন হয়ে যায়, তাকে আমরা কি বলি আপু? তাকে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। আই গেস আমরা সবাই ক্লিয়ার, তাই না? সবাই ক্লিয়ার, ভেরি গুড, জোস। আচ্ছা, এখন একটু অস্থানিক সংখ্যার দিকে তাকাই। অস্থানিক সংখ্যা ধরো রোমান সংখ্যা, ঠিক আছে? সবাই রোমান সংখ্যা, মনে করো এক্স আর এক্স, দুইটা এক্স লিখছি, তাই না? এই এক্স মানে কি? দেখো এই এক্স মানে হচ্ছে 10, রোমান সংখ্যায় এক্স মানে 10, এই এক্স মানেও 10। একটু খেয়াল করো, এই এক্স এর মানও 10, এই এক্স এর মানও 10। আমি যদি কোনো কারণে এই এক্স কে এখান থেকে সরিয়ে এটা সামনে দেই, তখনও তার মান সেই 10ই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাকে কি বলে একটু বলো তো জরিনা? একটু আমাকে কমেন্টে জরিনা তুমি আমাকে একটু জানাও যে তাকে আসলে কি বলে। স্থান পরিবর্তন করলে মানের যদি পরিবর্তন না হয় তাকে কি বলবো আমরা আপু? একটু বলো। এই যে রোমান, বলো তাড়াতাড়ি বলো। ও রোমানের নাম রোমান, আরে জোস, ভাল লাগছে। আচ্ছা একটু আমাকে বলো, যদি আমি সংখ্যার অবস্থান মানে এই জায়গা এই অবস্থানটা বদলায় ওকে সামনে নিয়ে গেছি, কিন্তু ওর মান 10ই রয়ে গেছে, ওর মান পরিবর্তন হয় নাই, তখন কি হবে বলো তো? একটু আমাকে বলো। এই যে জুবায়ের এইরকম দুষ্টুমি করে না, এইগুলা দুষ্টুমি করাই যাবে না, বুঝতে পারছো? আল্লাহ একদম নিজ দায়িত্বে তোমাকে পাপ দিয়ে দেবে, এইসব কাজ একদমই করবা না, তুমি ভদ্রতা বজায় রাখো। তাকে আমরা কি বলবো? অস্থানিক বলবো। তাকে কি বলবো? অস্থানিক বলবো। ভেরি গুড, নন পজিশনাল। উম্মে বলছে, এটা কি হবে বলো তো আপু? ওইটা হবে অস্থানিক সংখ্যা পদ্ধতি। ফামিয়া বলছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমি একটু ছেলেদের রেসপন্সও দেখি, বলো 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 একটু দেখি। জাবের বলেছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, এক্স্যাক্টলি। কোনোদিন ভুলবা আর আপু? যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় তাকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। আর যেই সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অবস্থান পরিবর্তন করলে মানের পরিবর্তন হয় না তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল বলে। ভেরি গুড, জোস, চমৎকার, এক্সিলেন্ট। অসম্ভব রকমের সুন্দর, চমৎকার, অত্যাধিক আনন্দদায়ক এবং সুখের খুশির খবর যে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আমার খুশিতে কান্না আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে আপু, আমাদের বইয়ে অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে এত কোনো কথাই বলা নাই, আমার দরকারই নাই অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে এত কথা বলার। বুঝাইতে পারছি? অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের এই সংজ্ঞার বাইরে আর কিচ্ছু জানার দরকার নাই। এখন তাইলে আপু কি জানবো? জানবোটা আসলে কি আপু, তাই না? এই জানবোটা কি? জানবো হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। আমার লাগবে কি? স্থানিক সংখ্যা পদ্ধতি লাগবে, তাই না? স্থানিক সংখ্যা পদ্ধতি লাগবে। স্থানিকটার ঘটনাটা কি আপু? আমি তোমাকে বলছি সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। আর স্থানিক সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। এই বুঝতে পারছো কয় প্রকার? 4 প্রকার। এখন প্রশ্ন হইতেছে 4 প্রকার মানে কি কি? এই 4টা প্রকার হইতেছে ডেসিমাল বা দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। বুঝতে পারছো? আচ্ছা আপু, কালকে তো বরিশাল খেলায় জিতছে সানজিদা, এই তো ভালো কথা বলছে, বরিশাল কালকে জিতছে। এখন দেখো, বরিশাল আসলে কালকে জেতে নাই, বরিশাল আসলে ওই দিনই জিতছে যেদিন বরিশালে আমি জন্ম হয়েছি, বুঝছো?
আচ্ছা, একটু বেশি মজা করে ফেলতেছি, খেয়াল করো। প্রশ্ন যদি আসে সংখ্যা পদ্ধতি কাকে বলে, দুই প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার, দুই প্রকার। কিন্তু স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার আপু, চার প্রকার। ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, চার প্রকার। ক্লিয়ার আমরা সবাই? এই কয় প্রকার দেখো তো, চার প্রকার। কয় প্রকার, চার প্রকার। আচ্ছা, এখন আমরা একটু সংখ্যার, এটার দরকার নাই, আচ্ছা এইখানে একটু দেখি আমরা। হ্যাঁ, সংখ্যার বেস বা ভিত্তি কি বলতো, সংখ্যার বেস বা ভিত্তি। আরিশা নূর হাসতে হাসতে মেয়েটা লুটি পুটি খাচ্ছে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আপনার দেশের বাড়ি বরিশাল। আরে তোমরা জানলা কেমনে আমার দেশের বাড়ি বরিশাল? আরে জোস তো, তোমরা তো ভালো ট্যালেন্টেড, কেমনে বুঝলা? এইদিকে তাকাও, একটু এইদিকেও মনোযোগ দাও, তাহলে আরো ভালো বুঝতে পারবা। একটু দেখো, সংখ্যা পদ্ধতিতে আমরা কয়টা পাইছি, চারটা প্রকার পাইছি না স্থানিক সংখ্যা পদ্ধতি। এই চারটার আবার কিছু ধরনও আছে। এখন কি ধরন আছে আপু একটু বলো তো। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। এখন এই জায়গায় দশমিকের ভিত্তি বলছে 10, বাইনারির বলছে 2, অক্টালের বলছে 8। এখন আপু আমি বিশ্বাস করি না যে দশমিকের সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে 10। আমি বিশ্বাস করলাম না। কি করবেন আপনি? তোমাকে বিশ্বাস করাবো। কি করব? বিশ্বাস করাবো। এইদিকে তাকাও, তাহলেই তুমি বিশ্বাস করতে পারবা। এদিকে একটু তাকাও, ভালো করে খেয়াল করো আপু। আমরা প্রথমে আচ্ছা এদিকে তাকাও। এখানে এই সব ঝইঝামেলার মধ্যে না গিয়ে আমি একটু ছোট করে তোমাদেরকে দেখাই যে আমি বিশ্বাস করলাম না। কি করলাম? বিশ্বাস করলাম না। একটু তাকাও। দশমিকের জন্য মনে করো এটা হচ্ছে ডেসিমাল। ডেসিমালের সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে কোনো মৌলিক সংখ্যা আছে আপু বলো তো? এই এরপরে আর কোনো মৌলিক সংখ্যা আছে? তুমি যদি বলো এরপরে মৌলিক সংখ্যা আছে, তাহলে আমি আমার চশমা খুলে হাঁটবো। এখন তুমি বলবা কমেন্টে যে হ্যাঁ আপু আছে, তুমি বললা কিন্তু প্রমাণ করতে পারলা না, তাহলে তো চশমা খুলে হাঁটবো না আমি। বুঝো না? এখন তুমি একটা বললেই আমি হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্ট করে ফেলবো, এটা তো হয় না। দেখো 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা আপু? 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা? এই যে জরিনা, এইদিকে তাকাও আপু। 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা? 10টা না? 0 তো একটা সংখ্যা। 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা। যেহেতু 10টা সংখ্যা, তাহলে এই সংখ্যা যেহেতু 10টা, মোট অ্যামাউন্ট অফ নাম্বার যেহেতু 10, এই জন্যই ডেসিমালের ভিত্তি 10। এই জন্যই ডেসিমালের ভিত্তি 10। এই জন্যই ডেসিমালের ভিত্তি কি? বেস বা ভিত্তি 10। আচ্ছা, এরপর একটু খেয়াল করো, আমি যদি তোমাকে বলি অক্টালের কথা। এখন অক্টাল মনে করো মঙ্গল গ্রহের এলিয়েনদের বানানো একটা সংখ্যা পদ্ধতি। সেখানে কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7। অক্টালে 0 থেকে 7 পর্যন্তই ওরা আবিষ্কার করতে পারছে। আমরা কি, আমরা একটু মানুষ না? আমরা মানুষ একটু অ্যাডভান্স না? এই জন্য আমরা 8 আর 9ও আবিষ্কার করছি। 8 আর 9ও আবিষ্কার করতে পারছি, কিন্তু ওরা তো বলদ, ওরা তো আর আগাইতে পারে নাই, বুঝছো? এই জন্য ওরা কি করছে, 0 থেকে 7 পর্যন্তই আবিষ্কার করতে পারছে। এরপরে আর ওরা করতে পারে নাই। স্যাড না জিনিসটা? কত কষ্টদায়ক একটা ব্যাপার যে ওরা আবিষ্কারই করতে পারলো না, আর আমরা কতখানি আবিষ্কার করে ফেলছি। আচ্ছা, তাহলে এখানে টোটাল বলতো কত, একটু বলতো। আচ্ছা, টোটাল হচ্ছে এখানে 8টা সংখ্যা। তাহলে বেস কত আপু? অক্টালের বেস হচ্ছে 8। ক্লিয়ার? ডান, জোস। এরপরে আমি যদি বলি বাইনারি, বাইনারিতে আরো মজার জিনিস, ওরা এর বাইরে যাইতেই পারে নাই। তাহলে 0 আর 1 টোটাল সংখ্যা কয়টা? 2টা। তাহলে অক্টালের বাইনারির বেস কত আপু? 2। অক্টালের বেস 8। বরিশালের বরিশাল বলি, ডেসিমালের বেস 10। আচ্ছা, এখন আসো হেক্সাডেসিমাল। এটা আরো মজার জিনিস। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E, F। এখানে টোটাল কয়টা সংখ্যা আপু বলতো হেক্সাডেসিমালের? একটু আমাকে বলতো, হেক্সাডেসিমালের টোটাল সংখ্যা কয়টা? 0 থেকে F পর্যন্ত টোটাল কয়টা? এখানে টোটাল 16টা সংখ্যা আছে। এই কয়টা বলতো? 16টা। সোনামণি এইদিকে তাকাও, দেখো কয়টা? 16টা সংখ্যা আছে, তাই না? বলো, এখানে 0 থেকে F পর্যন্ত 16টা সংখ্যা আছে। আচ্ছা, তো এইটুকু আমরা বুঝতে পারছি।
ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, একটু ভালো করে খেয়াল করো, জিনিসটা হচ্ছে ডেসিমালের বেস 10 কেন? কারণ টোটাল 10টা সংখ্যা। অক্টালের বেস 8 কারণ টোটাল 8টা সংখ্যা। বাইনারির বেস 2 কারণ টোটাল 2টা সংখ্যা। হেক্সার বেস 16 কারণ টোটাল 16টা সংখ্যা। বুঝাইতে পারছি? আই হোপ বুঝতে পারছো। এখন প্রশ্ন হইতেছে আপু, মনে করেন এইগুলার দরকার নেই। দেখো, প্রশ্ন হচ্ছে আপু, এই যে সংখ্যা আপনি লিখলেন আমি সবই বুঝলাম, কিন্তু একটু ভালো করে খেয়াল করো। এই যে সৌরভ বলছে আপু ক্লাস কতক্ষণ চলবে? সৌরভের মনে হয় খুব একটা মজা লাগতেছে না। এই তোমাদের কি ক্লাস মজা লাগতেছে? তোমরা কি বুঝতেছো? একটু আমাকে বলো তো। আমি খুব ছোট ছোট করে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা কি বুঝতেছো কিনা একটু আমাকে বলো তো। সবাই একটু আমাকে বলো, একটু বলো যে সবাই আসলেই বুঝতেছো কিনা। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করো। মনে করো আমার এখানে ডেসিমালের সংখ্যা কয়টা ছিল আপু? ডেসিমালের সংখ্যা ছিল টোটাল 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, এই টোটাল 10টা না? বলো তো, এইখানে 10টা সংখ্যা। এখন একটু আমাকে বলো, আচ্ছা মিফতাউল ইসলাম বলছে আপু খুবই ফালতু লাগতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, তোমার ফিডব্যাকের জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু ফ্যাসিজমের যুগ চলে গেছে, এই জন্য তোমার মতামতকে মানে ঘিরে আমি তোমাকে জেলে পাঠাইতে পারলাম না। তোমাকে হচ্ছে আমি খুবই সাধুবাদ জানাইলাম, তোমার কাছে ফালতু লাগতেছে, কোনো সমস্যা নেই, ফালতু লাগতেই পারে, কিন্তু আমার বিশ্বাস যে তুমি যদি শেখার উদ্দেশ্যে আসতা তাহলে তোমার কাছে ভালো লাগতো। এখন তুমি যেই উদ্দেশ্যে আসছো ওই উদ্দেশ্য হয়তো সাধন হয় না। এখন তুমি উদ্দেশ্য নিয়ে আসছো যে আপু মনে একটু নেচে গিয়ে দেখাবে, এখন আপু তো নাচতেছে না, এখন তো আমার ভালো লাগবে না, তাই না? আপু পড়াচ্ছে, আপু পড়াবে, তো তোমারও যদি পড়ার ইন্টেনশন থাকে তাহলে তোমার কাছে ভালো লাগবে। যারা পড়তে আসছো ওদের কাছে ভালো লাগতেছে, ভালো না লাগলেও কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি নাচার এক্সপেকটেশন নিয়ে আসো তাহলে তো বাবা আমি নেচে দেখাইতে পারবো না, তাই না? আমাকে পড়ানোর জন্য টাকা দেয়, নাচার জন্য টাকা দিলে নেচেও দেখাবো, সমস্যা নেই। এদিকে তাকাও, মানে কি ভাই, কি বলতেছি? আচ্ছা এদিকে তাকাও, 0 থেকে 9 পর্যন্ত টোটাল সংখ্যা। হ্যাঁ, কি বলছে? 0 থেকে 9 পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে আপু, একটু ভালো করে খেয়াল করো, 9 এর পরের সংখ্যাটা আমরা সবাই জানি 10। 9 এর পরে 10 আমরা সবাই জানি, কিন্তু কেমনে আসলো এই 10? কিভাবে আসলো 10, তাই না? কিভাবে আসলো 10? 0-র পরে একটু খেয়াল করো, 9 এর পরে আমার আর কি কোনো সংখ্যা বাকি আছে? আর কোনো সংখ্যা বাকি নাই, আর কোনো সংখ্যা বাকি নাই। তাহলে এই যে 9 পর্যন্ত আছে, তাহলে এর পরের সংখ্যাটা যে 10 সেটা কিভাবে আসছে ওইটাই দেখবো। দেখো, আর কোনো সংখ্যা নাই, আমাকে কি করতে হবে? উপর থেকে সংখ্যা মিলাই মিলাই নতুন করে বানাইতে হবে, তাই না? মিলাই মিলাই নতুন করে বানাইতে হবে। তাহলে 1 আর 0 কে এক করে দিলাম আমরা, 1 দিয়ে 0 কে বসাইলাম। কি করলাম? 1 দিয়ে 0 কে বসাইলাম। 1 দিয়ে 1 নিজেকেও বসাইলাম, 1 দিয়ে 2 কে বসাইলাম, 1 দিয়ে 3, 1 দিয়ে 4, 1 5, 1 6, 1 7, 1 8, 1 9। তার মানে 1 থেকে একদম 9 পর্যন্ত যতগুলা সংখ্যা আছে সবাইকে 1 দিয়ে বসাইলাম। মনে করো আমি এখানে 1 দিয়ে 9 পর্যন্ত চলে গেলাম, 1 দিয়ে 9 পর্যন্ত চলে গেলাম। তাহলে এই 1 দিয়ে 9 পর্যন্ত যখন আমি চলে আসছি, তখন কি 1 দিয়ে বসানোর মতো আর কেউ বাকি আছে? নাই। তখন আমরা কি করব? তখন আমরা 2 দিয়ে 0 দিয়ে বসানো শুরু করব। 2 0, 2 দিয়ে 1 কে বসাবো, 2 দিয়ে 2 নিজেকেও বসাবো, 2 দিয়ে 3 কে বসাবো, 2 দিয়ে 4 কে বসাবো, 2 দিয়ে 5 6 7 8, এই টাইপের যতগুলা সংখ্যা আছে একদম 9 পর্যন্ত সবাইকে বসাবো। ঠিক আছে? কি হবে? একদম 0 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যাকেই 2 দিয়ে এখন আমরা বসাবো। তারপরে দেখো 2 দিয়ে 9 পর্যন্ত মনে করো চলে গেল। 2 দিয়ে 9 পর্যন্ত যাবার পরে এরপরে আমরা কি করব? এরপরে আমরা 3 দিয়ে শুরু করব। আবার কি করব? 3 দিয়ে আবারও 0 থেকে শুরু করব। কি করব? 3 দিয়ে 0 দিলাম, 3 0, তারপরে দিলাম 3 1, 3 2, 3 3, 3 4, এরকম ভাবে করতে করতে 3 দিয়ে যখন 9 পর্যন্ত, ঠিক আছে, 3 থেকে একদম 0 দিয়ে একদম এই যে 3 এর সাথে 0 থেকে 9 পর্যন্ত সবাইকে আমরা বসাইলাম। সবাইকে বসানোর পরে মনে করো একদম 3 9 এ চলে আসছে, তখন আমরা 4 দিয়ে আবার 0 তে চলে গেছি, তাই না? বলো তো। এরপর যদি এরকম হয় যে 99 দেওয়া আছে, তার মানে সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাকে বসানো হয়ে গেছে,
সর্বশেষ সংখ্যা দিয়ে সর্বশেষ সংখ্যাকে বসানো হয়ে গেছে, তারপরে কি হবে আপু? তারপরে আবারও 1 দিয়ে 0 বসবে, কিন্তু এইবার 1 দিয়ে ডাবল 0 বসবে, 3 ডিজিট বসবে। কি বসবে? 3 ডিজিট বসবে। এটা বেসিক, তুমি যদি এইটুকু না বুঝতে পারো তাহলে তুমি পরের অংশটুকুতে আর আগাইতে পারবা না, ঠিক আছে? পরের অংশটা আর আগাইতে পারবা না। এখন মনে করো আমি যদি অক্টালের দিকে একটু তাকাই, আচ্ছা একটু এইবার খেয়াল করো, এইটা উত্তর যে দিতে পারবা তারে আমি মনে করো যে একদম এইচএসসি তে এ প্লাস আমি দিয়ে দিব তারে। এদিকে তাকাও, দেখো অক্টালের ক্ষেত্রে আমার সংখ্যা কি? আচ্ছা আমরা একটু আজানের সময় একটু চুপ থাকি, হ্যাঁ? ওকে, আচ্ছা আজানের সময় যখন আজান দেয় তখন হচ্ছে আজানের একটা উত্তর আছে, সেই উত্তরটাও দিতে হয়। আমরা কি দেই সবাই? অনেকেই হয়তো জানি না, যারা মুসলিম আছি তারাও অনেকে হয়তো এটা বলতে পারি না, আমি একটু বলে দেই। শুরুতে তো হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা যখন বলবে তখন এটাই আপনি বলবেন, হুবহু এটাই বলবেন। তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পুরোটা আপনি বলবেন। এটা বলার পরে এরপরে যখন ওরা মানে যখন হচ্ছে মুয়াজ্জিন যখন এটা বলবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটা যখন বলে এই 4 বারই আপনাকে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে করে 4 বার পড়তে হয়। তারপরে আবার আল্লাহু আকবার, তারপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম। এটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন আমাকে এটা শিখিয়েছিল আমার একজন টিচার, আমাকে শিখিয়েছিল। আমি একদম ছোট ছিলাম তখন থেকে আমি সবসময় এটা পড়ার চেষ্টা করি এবং আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা না পারলেও সমস্যা নাই, একদম সিম্পল জিনিস, শুধু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে তখন আপনি সেম জিনিসই বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এরপরে হচ্ছে পরবর্তীতে যখন ওই হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ এটা 4 বার মানে 2 বার 2 বার 4 বার বলে তখন জাস্ট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটুকু বললেই হবে, ঠিক আছে? ওকে, সো আমরা এবার আসো পরবর্তী অংশে যাই। আচ্ছা কনফার্ম জান্নাতি আপু, এটা বলার কিছু নাই, এটা আমাদের দায়িত্ব, সো এটা করা উচিত। যেহেতু আমি একটা প্রফেশনে আছি, এই কাজের সময় হয়তো এটা আমার করা হয় না, পরে হয়তো আমার নামাজ পড়ে নিতে হবে বা আপনারাও পড়ে নিবেন। সো এইগুলো আসলে দেখানোর বিষয় না। আপনি রিলিজিয়াস হলে নিজে একান্তে করেন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখেন, মানুষকে দেখিয়ে কোনো লাভ নেই আসলে। আমি শিখানোর জন্য বললাম আপনাদেরকে এটা। আচ্ছা একটু এদিকে তাকাই, একটু ভালো করে খেয়াল করি। আচ্ছা এখন একটু খেয়াল করো। আচ্ছা আমি কোনো রিলিজিয়াস টক্সে যেতে চাই না, আমরা ক্লাসে ছিলাম, আমরা আবার ক্লাসে ব্যাক করি। একটু অক্টালের ক্ষেত্রে দেখেন তো 0 থেকে 7 পর্যন্ত, তাই না? তাহলে আমি যদি বলি এখন 0 থেকে 7 পর্যন্ত আছে, তাহলে 7 এর পরের সংখ্যাটা কি হবে আপু? একটু যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, কেউ কি বলতে পারবেন? কারণ এটা এমসিকিউ তে অনেক আসে, কোন একটা সংখ্যা দেয়া থাকলে তার পরবর্তী সংখ্যাটা কি হবে, এটা এমসিকিউ তে অনেকবার প্রশ্নে আসছে। তো আমি যদি বলি 7
এর পরের সংখ্যাটা কি হবে সেটা যদি বলি, দেখেন এখানে সর্বশেষ সংখ্যাটাকে 7 না, সর্বশেষ সংখ্যা হচ্ছে 7, তারপরে কি 8 আর 9 আছে? 8 আর 9 কিন্তু ওই চিহ্নগুলা আর নাই। এই জন্য এখানে কি হবে আপু, এই জন্য এখানে আমাদের কি করতে হবে, আবারও 0 আর 1 কে মিলিয়ে এখানে 1 0 বসাতে হবে। তারপরে 1 দিয়ে 1 নিজেকেও বসাতে হবে, 1 দিয়ে 2 কে বসাবো 1 3 1 4 1 5 1 6 1 7, তার মানে 1 দিয়ে সর্বশেষ সংখ্যা 7 পর্যন্ত আমি লিখে ফেলছি, ঠিক যেমন 1 দিয়ে 9 পর্যন্ত লিখেছিলাম। তারপরে কি হবে আপু, 2 0 হবে, কারণ 1 দিয়ে সবাইকে লেখা শেষ, এখন 2 দিয়ে 0 দিয়ে শুরু করতে হবে। তারপরে 2 1 2 2 2 3, এভাবে করতে করতে 2 7 পর্যন্ত গেলে আবার 3 0 দিয়ে শুরু করতে হবে। তারপরে এভাবে করতে করতে 3 7 পর্যন্ত গেলে 4 0 দিতে হবে। এখন আপু আমি যদি বলি 6 7, এর পরের সংখ্যাটা কি হবে কেউ বলতে পারবেন? 6 7, আমি যদি বলি এর এই 6 7 এর পরের সংখ্যাটা কি হবে, কেউ একটু বলতে পারেন? একটু আমি দেখি, আচ্ছা একটু আমাকে বলেন কেউ বলতে পারবেন কিনা। আচ্ছা 6 7 এর পরের সংখ্যাটা ভেরি ইজি একটা সংখ্যা। আচ্ছা হ্যাঁ 1 7 এর পরে 2 0 হবে, এক্স্যাক্টলি আপু আফরিদা বলেছেন। আচ্ছা একটু আমি দেখি 6 7 এর পরের সংখ্যাটা কি হবে। আচ্ছা ওকে, কোনো সমস্যা নেই রোকসানা, ভুল হতেই পারে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ভুল হয়, কোনো সমস্যা নাই। আচ্ছা একটু দেখি 7 0, আচ্ছা সবাই বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, এটা কি হবে 7 0 হবে। 7 0 এর পরের সংখ্যাটা 7 1 হবে, আর 7 7 এর পরের সংখ্যাটা কি হবে আপু, 1 0 হবে, তাই না? 7 7 এর পরের সংখ্যাটা কি হবে, 1 0। ভেরি গুড শাবাশ। এরপরে আমি অক্টালের পরে যদি হেক্সা নিয়েও কথা বলি, হেক্সাতে একটা প্রশ্ন অনেকবার আসছে, হেক্সার এই কোশ্চেনটা এত কমন যে ইএফ এর পরের সংখ্যাটা কি হবে, ইএফ এর পরের সংখ্যাটা কি হবে। ই দিয়ে এফ পর্যন্ত, মানে ই দিয়ে সর্বশেষ সংখ্যা এফ পর্যন্ত চলে আসছে, তাহলে তারপরের সংখ্যাটা কি হবে কেউ কি বলতে পারবেন? একটু দেখি কেউ এইটা বলতে পারেন কিনা, ইএফ এর পরের সংখ্যাটা কি হবে। এই যে জরিনা সকিনা, এরকম দুষ্টুমি করা যাবে না, ক্লাসে মনোযোগ দিতে হবে, বুঝতে পারছো? এদিকে তাকাও, ইএফ এর পরের সংখ্যাটা কি হবে সেইটা আমাকে একটু সবাই বলো। আচ্ছা আব্দুল আলিম, স্যাড, ওকে একটু আমাকে বলো তো ইএফ এর পরের সংখ্যাটা কি হবে, দেখি কেউ পারো কিনা ইএফ এর পরের সংখ্যাটা। একটু ভুল হয়েছে, আমরা অনেকেই ভুল করতেছি, মোটামুটি সবাই ভুল করতেছি। আচ্ছা অনেকেই ঠিক লিখেছি আমরা, আলিশা ঠিক উত্তর দিয়েছে, সামিয়া ঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। আমরা অনেকেই যারা বলেছি F0, কি হবে বলতো আপু, F0। এখন প্রশ্ন হতে পারে আপু F0 কেন হলো, তাই না আপু? F0 হবার পেছনের রিজনটা কি, কেন আমি মেনে নিব যে F0 হবে? খেয়াল করো তোমার এখানে সংখ্যাগুলো কি ছিল, তোমার এখানে সংখ্যাগুলো ছিল 0 থেকে F পর্যন্ত, তাই না? 0 থেকে F পর্যন্ত, তাহলে E0 E1 E2 E3 E4 E5 E6 E7 E8 E9, তারপরে EA EB EC ED EE এবং এরপরে EF। তাহলে E দিয়ে F পর্যন্ত সবাই বসে গেছে, তাহলে ই এর পরের সংখ্যাকে এফ না, তাহলে এইটা কি ই হইলো, তারপরে ই এফ হইলো, তারপরে এফ 0 হবে, কারণ এফ দিয়ে তখন 0 থেকে শুরু হবে, F1 F2 F3 F4 F5 এভাবে করতে করতে এফ পর্যন্ত যাবে। কোন পর্যন্ত? এফ পর্যন্ত যাবে, তারপরে এটা হবে 1 0। বুঝাইতে পারছি আমি? এটা এমসিকিউর জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা অনেকবার আসছে, আশা করি আমরা কখনোই ভুল করব না। এবার তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স আমি শিখাবো, জিনিসটা হচ্ছে এখন এই জায়গা থেকে মূল জিনিস শুরু হবে, এই জায়গা থেকে, এই আজকের ক্লাসের সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা এই জায়গা থেকে শুরু হবে। এখন আমরা শুরু করব কি বলতো আপু, রূপান্তর। আমি ঠিক 3টা নিয়ম তোমাকে শিখাবো, আশা করি এই 3টা নিয়ম তুমি মনে রাখতে পারলে জিন্দিগিতে কোনোদিন তুমি কি করবা না, রূপান্তর ভুলবা না। এই বুঝতে পারছো? খাতা কলম নিয়ে সবাই রেডি? একদম জোস, ওকে সবাই রেডি, এদিকে তাকাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট। রূপান্তর কি বলতো, রূপান্তর তার মানে এক বেজের একটা সংখ্যা অন্য বেজে অন্যরকম ভাবে প্রকাশিত হয়, তাই না বলতো? এক বেজের একটা সংখ্যা অন্য বেজে
অন্য একটা সংখ্যার প্রকাশ করে। এরকমই তো রূপান্তরের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করো, সিকিউতে আসে কি আপু? তোমার এইচএসসি পরীক্ষার সিকিউর উদ্দীপকে কি লেখা থাকবে? উদ্দীপকে লেখা থাকবে আবুল ও জরিনা দুই বন্ধু বান্ধবী মিলে পরীক্ষার নাম্বার নিয়ে কথা বলতেছিল। শিক্ষক এসে আবুল এবং জরিনাকে জিজ্ঞেস করলো, ওহে জরিনা, তুমি আইসিটি পরীক্ষায় কত নম্বর পেয়েছো? আবুলকে বলবে, ওহে আবুল, তুমি কত পেয়েছো বলো। আবুল তখন পাকনামি করে ও ডেসিমালে উত্তর দিবে না, বলবে না যে আমি 80-90 কিছু পাইছি, ও অক্টালে একটা উত্তর দিবে, ও হেক্সাতে একটা উত্তর দিবে, কিংবা ও ডেসিমালেই বলবে যে হ্যাঁ আমি 33 পেয়ে উত্তীর্ণ হয়েছি। ঠিক আছে, আবুল বলবে আমি 33 পেয়ে উত্তীর্ণ হয়েছি স্যার। এখন এই যে 33 সে কিসে বলছে? ডেসিমালে বলছে না আপু, কিসে বলছে? এইদিকে তাকাও, আবুল কি পাইছে? এই যে আবুল কি বলবে, ও হচ্ছে মনে করো যে 33 পাইলো। হ্যাঁ, এই ক্লাসে কেউ আবুল আসো? তোমরা কি কেউ আবুল আসো? একটু আমাকে বলো তো আবুল আসো কিনা। আবার মনে করো জরিনা কত পাইছে, এই যে জরিনারা এইদিকে তাকাও, মনে করো জরিনা বলবে যে আপু আমি তো এ এ পাইছি, এইটা পাইছি। ঠিক আছে, কি পাইছি? এইদিকে, এই যে এখানে। এখন একটু ভালো করে খেয়াল করো আপু, রূপান্তরে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তবে সেটা এমসিকিউতে, এখানে না। একটু খেয়াল করো, দেখো তাহলে আবুল পাইছে দশমিকে, জরিনা আবার পাইছে হেক্সাতে। এখন জরিনা উচ্চ শিক্ষিত মেয়ে, উচ্চ শিক্ষিত ঘরের মেয়ে, সে তো হেক্সায় বলবে। আবুল গরিব শরীফ পোলাপান, ও ডেসিমালি জানে, অন্যরা জানে না। এখন তোমাকে একটু বলো তো, এইখানে তোমার এই জায়গায় বলবে কোন একটা সংখ্যা যদি পরীক্ষার প্রশ্নে দশমিকে দেওয়া থাকে, কিসে দেওয়া থাকে আপু বলো তো? কোন একটা সংখ্যা যদি দশমিকে দেওয়া থাকে এবং সেই সংখ্যাটাকে যদি তোমাকে বলে তুমি হেক্সাতে নাও, অক্টালে নাও, বাইনারিতে নাও, যেইটা মন চায় ওইটাতে নাও, তার মানে সংখ্যাটা আছে কিসে দেওয়া? কিসে দেওয়া আছে আপু বলো তো? দেওয়া আছে তোমার কিসে? দশমিকে। তোমাকে দশমিকে থাকা অবস্থায় অন্য আরেকটা বেজে যেতে বলছে, তাহলে কি হইলো আপু বলতো? সংখ্যাটা দেওয়া থাকবে কিসে? দশমিকে। কোথায়? দশমিকে। তোমাকে যদি এই অবস্থা থেকে অন্য যে কোনো বেজ, সেটা অক্টাল হইতে পারে, সেটা বাইনারি হতে পারে, সেটা হেক্সা হতে পারে, দশমিক থেকে যে কোনো বেজে যাইতে বললে তোমাকে কি করতে হবে আপু? তোমাকে তখন ভাগ করতে হবে। এই কি করতে হবে? ভাগ করতে হবে। একদম মুখস্থ করে ফেলো। দশমিকে সংখ্যা যদি দেওয়া থাকে, সংখ্যাটা মনে করো দশমিকে প্রশ্নে দেওয়া আছে, তোমাকে অন্য যে কোনো বেজে যাইতে বলছে, অক্টাল, বাইনারি, হেক্সা, যে কোনোটাই যেতে বলছে, কি করব আপু? ভাগ করব। কাকে দিয়ে, কিভাবে, কোনটা দিয়ে কোনটারে ভাগ করব সেটা পরের হিসাব। করবোটা কি? ভাগ করব। কি করব আপু? ভাগ করব। একদম লিখে রাখো। নিজের মানে যদি এরকম হয় যে নিজের নামটাও ভুলে গেছো, কিন্তু এই জিনিস ভুলবা না পরীক্ষার হলে। ক্লিয়ার? ওকে, কি করতে হবে আমাদের? কি করতে হবে বলতো আপু? ভাগ করতে হবে। ক্লিয়ার? যদি সংখ্যা দশমিকে দেওয়া থাকে, তাহলে আমি যদি তোমাকে যদি বলি আবুল 33 পাইছে, দশমিকে প্রশ্নে দেওয়া আছে, সে দশমিকে পাইছে, এবং আমি তোমাকে গ নাম্বারে বললাম আবুলের নম্বরটা হেক্সাডেসিমালে রূপান্তর করো, তোমাকে কি করতে হবে আপু? আবুলের নম্বরটা দেয়া আছে কিসে? দশমিকে। তোমাকে বললো যে আবুলের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো, তার মানে দশমিক থেকে অন্য বেজে যেতে বলছে, কি করতে হবে? ভাগ করতে হবে। এখন চোখ বন্ধ করে, চোখ খুলে, চোখ আসমানে রেখে যেখানে বলছে সেখানে রাখো, করতে হবে এটা কি আপু? ভাগ করতে হবে। ক্লিয়ার? ডান। আচ্ছা, এরপর একটু খেয়াল করো, ক্লাসের শেষে আমরা মজা করব, তখন এটা নিয়ে আমরা আরো ভালো করে ডিসকাস করতে পারবো। আচ্ছা, এরপরে খেয়াল করো, প্রশ্নে দেওয়া আছে কি? প্রশ্নে দেওয়া আছে এ এ হেক্সাডেসিমালে। তার মানে সংখ্যা ভালো করে খেয়াল করো, তোমাকে যদি কোনো সংখ্যা অক্টালে কিংবা বাইনারিতে কিংবা হেক্সায় দেওয়া থাকে, এই তিনটার যে কোনো একটা বেজে যদি তোমাকে সংখ্যা দেয়া থাকে পরীক্ষার প্রশ্নে, এবং তোমাকে দশমিকে রূপান্তর করতে বলে, কি করে? দশমিকে রূপান্তর করতে বলে। সংখ্যা দেয়া আছে কিসে আপু? সংখ্যা দেয়া আছে কিসে? যদি তোমাকে প্রশ্নে বলে দেয়, পিয়াস ভালো করে খেয়াল করো, প্রশ্নে যদি বলে দেয় যে জরিনা হেক্সাডেসিমালে এ এ এই নম্বরটা পেয়েছে, জরিনা হেক্সাডেসিমালে এ এ
পেয়েছে, তার মানে এটা হেক্সাডেসিমালে আছে। এখন হেক্সাতেই থাকতে হবে এমন না, যদি তোমাকে অক্টালে কোনো সংখ্যা দেয়া থাকে যে জরিনা অক্টালে এত নম্বর পাইছে, জরিনা বাইনারিতে এত নম্বর পাইছে, এইগুলা যদি দেয়া থাকে অক্টাল, হেক্সা এবং বাইনারি, এই তিনটার যে কোনো একটা বেজে তোমাকে যদি প্রশ্নে দেয়া থাকে উদ্দীপকে, এবং যদি তোমাকে বলে ডেসিমালে নিতে হবে, রূপান্তর করতে হবে কিসে আপু, ডেসিমালে রূপান্তর করতে হবে, তার মানে তোমার সংখ্যা দেয়া আছে কিসে, প্রশ্নে দেয়া আছে অক্টাল, হেক্সা এবং বাইনারি, তিনটার যে কোনো একটা বেজে প্রশ্নে দেওয়া আছে এবং তোমাকে বলছে এইটাকে দশমিকে রূপান্তর করো, তখন কি করতে হবে আপু, তখন আমরা এটাকে গুণ করব, কি করব, গুণ করব। আর একটু আগে কি ছিল, প্রশ্নে যদি, একটু ভালো করে খেয়াল করো, প্রশ্নে যদি দশমিকের কথা বলা থাকে, ভালো করে খেয়াল করলেই বুঝবা, যারা বুঝতেছো না তারা আরেকটু মনোযোগ দিলেই বুঝবা। তোমার যদি এরকম হয়, তোমার যদি এরকম হয়, প্রশ্নে দেওয়া আছে দশমিক একটা সংখ্যা, মনোযোগ দাও, প্রশ্নে দেওয়া আছে দশমিক একটা সংখ্যা, যে আবুল দশমিকে এই নাম্বারটা পাইছে, বা আবুল এই যে 33 পাইছে দশমিকে, এভাবে প্রশ্নে দেওয়া আছে। এখন তোমাকে উদ্দীপকে এটা দেয়া আছে এবং গ নাম্বার প্রশ্নে বললো যে আবুলের প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমালে রূপান্তর করো, কিংবা তুমি এইটাকে কি করো, এইটাকে হচ্ছে তুমি অক্টালে রূপান্তর করো আবুলের নাম্বারটা, বা হচ্ছে একটু মনোযোগ দাও, তোমরা বারবার এভাবে যদি বলতে থাকো যে বুঝি নাই, একটু মনোযোগ দিলেই তো তুমি বুঝতে পারতেছো। তোমার প্রশ্নে মনে করো এরকম লেখা আছে যে আবুলের প্রাপ্ত নম্বর 33, এটা উদ্দীপক, এবং গ নাম্বারে তোমাকে বললো আবুলের নম্বর অক্টাল অথবা বাইনারি অথবা হেক্সা, এদের যে কোনো একটাই রূপান্তর করো। কি করতে বলছে, রূপান্তর করো, মনোযোগ দাও। দেখো উদ্দীপকে কি বলে দিছে আপু, একটু ভালো করে খেয়াল করো, আবুলের প্রাপ্ত নম্বর হচ্ছে 33, যেটা দশমিক বেজে আছে, কিসে আছে, দশমিক বেজে আছে। এখন গ নাম্বারে তোমাকে বললো যে আবুলের প্রাপ্ত নম্বর অক্টালে রূপান্তর করো, অথবা বাইনারিতে রূপান্তর করো, অথবা হেক্সায় রূপান্তর করো, যে কোনো একটা রূপান্তর করতে বললো। যদি তুমি দেখো সংখ্যাটা দেওয়া আছে ডেসিমালে বা দশমিকে, ওই সংখ্যাটাকে যদি এই তিনটার যে কোনো একটাই নিতে বলে, রূপান্তর করতে বলে, তখন আমরা কি করব, ভাগ করব। কাকে ভাগ করব, কিভাবে করব সেটা পরে আসতেছি, করবটা কি আপু, ভাগ করব। সংখ্যাটা দেওয়া আছে দশমিকে, অন্য যে কোনো, এই তিনটার অন্য যে কোনো একটাই নিতে বললে কি হবে বলতো, ভাগ করতে হবে। আর যদি এরকম হয় যে সংখ্যাটা মনে করো দেওয়া আছে কিসে, সংখ্যাটা মনে করো অক্টালে, বাইনারিতে অথবা হেক্সায় দেওয়া আছে, এবং তোমাকে দশমিক বেজে নিতে বললো, সংখ্যাটা মনে করো দেওয়াই আছে বাইনারিতে অথবা অক্টালে অথবা হেক্সায় দেওয়া আছে, এই তিনটার যে কোনো একটাই প্রশ্নে উল্লেখ করা সংখ্যা দেওয়া আছে, এবং তোমাকে কি বলা হইলো, আবুলের প্রাপ্ত নম্বরটা দশমিকে রূপান্তর করো, অন্য বেস থেকে দশমিকে যেতে বলছে, তখন তুমি গুণ করবা। দুইটা প্রসেস, দশমিক থেকে অন্য বেজে যাইতে গেলে ভাগ করতে হবে, অন্য বেস থেকে দশমিকে যাইতে গেলে গুণ করতে হবে। দ্যাটস ইট, বুঝতে পারছি আমরা। এইটা গেল দুইটা ফরম্যাট, এই দুইটা জিনিস মাথায় ঢুকছে আই গেস। এখনো যারা বুঝো নাই তারা আই গেস বুঝতে পারছো, একটু আগে যারা বলছিলা যারা বুঝতে পারো নাই আই গেস এখন তারা বুঝতে পারছো, রাইট, বুঝতে পারছো না? আচ্ছা একটু খেয়াল করো এইখানে কি দেওয়া আছে, এখানে আমাদের এই জায়গায় হচ্ছে তোমার অক্টাল, বাইনারি, হেক্সা দেওয়া আছে, এরপরে আর এখানে দেওয়া আছে ডেসিমাল। তাহলে সংখ্যা যদি প্রশ্নে দেওয়া থাকে এই তিনটার কোনো একটা, আর যদি দশমিকে যাইতে বলে তাইলে আমরা গুণ করব। আর যদি সংখ্যা ডেসিমালে দেওয়া থাকে আর যেতে বলে অক্টাল, বাইনারি কিংবা হেক্সা, তখন আমরা ভাগ করব। কি করব, ভাগ করব। ক্লিয়ার, সবাই বুঝতে পারছি, মাশাআল্লাহ, জোস। এখন আরেকটা ফরম্যাট আছে আপু, আরেকটা ফরম্যাট কি, আরেকটা ফরম্যাট একটু পরে যাই, আগে এইটা একটু দেখি, একটু এটা দেখি। এখন মনে করো তোমাকে একটা সংখ্যা দেয়া হইলো, এগুলা বাদ, এগুলো কিছু লাগবে না এখন। আচ্ছা ওকে, মনে করো তোমাকে একটা সংখ্যা দেয়া হইলো এরকম,
আচ্ছা, মনে করো তোমাকে একটা সংখ্যা দেয়া আছে, তোমাকে বললো আবুলের প্রাপ্ত নম্বর অক্টালে রূপান্তর করো। কি করো বলো তো? আবুলের প্রাপ্ত নম্বর অক্টালে রূপান্তর করো। ব্যাপারটা এরকম যে তোমার প্রশ্নে দেওয়া আছে যে 33 পাইছে সে দশমিকে, আবুলের প্রাপ্ত নম্বরটা কি বলতো? অক্টালে রূপান্তর করো। তো এখন আমি অক্টালে কিভাবে রূপান্তর করব? এই দিকে তাকাও, এই যে এই দিকে তাকাও, দেখো আমি বলছি দশমিক থেকে অন্য বেজে যেতে হলে ভাগ করতে হবে। আপু কাকে ভাগ করব? কি করব? কাকে ভাগ করব? যেই সংখ্যাটা দেওয়া থাকবে তাকে ভাগ করব। কাকে? যেই সংখ্যাটা দেওয়া আছে তাকে ভাগ করব। কাকে দিয়ে ভাগ করব আপু? যেই বেজে যাচ্ছি, যেই বেজে যাচ্ছি। আপু দশমিক থেকে কোন বেজে যাচ্ছি? অক্টালে যাচ্ছি না? আমাকে প্রশ্নে বলে দিছে আবুলের প্রাপ্ত নম্বর অক্টালে রূপান্তর করো। তাহলে তোমাকে কি অক্টালে যেতে হবে? তার মানে 8-এ যেতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটা যেটা দেয়া আছে দশমিকে, ওই 33-কে যেই বেজে যাচ্ছি তাকে দিয়ে আমি ভাগ করব। তাকে দিয়ে কি করব? ভাগ করব। 8 দিয়ে এটাকে আমি ভাগ করব। এখন আসো একটু ভাগ করি। 8 দিয়ে যদি 33-কে ভাগ করি তাহলে কি হয়? কত হয় বলো তো? 3-8 24, 4-8 32, তাই না? 4-8 32ই তো। এই আমি কি ভুল বলছি বলো তো? আমি কি ভুল বলেছি? কি হবে? 4-8 32। তাহলে 4 যদি নেই আর এখানে 4-8 32, তাহলে আমার 1 থেকে যায় না? 1 থাকে না বলো তো? তাহলে এই যে 4, সে কি আমার ভাগ ফল? সে হচ্ছে আমার ভাগ ফল। আর এখানে যে আছে সে হচ্ছে ভাগ শেষ, তাই কিনা বলো তো? এটা হচ্ছে ভাগ শেষ আর এটা হচ্ছে ভাগফল। ভাগফলে আমি কাকে পাইছি? 4-কে পাইছি না ভাগফল? এই ভাগফলকে আমি এখানে লিখব। ভাগফলকে আমি এই জায়গাটায় লিখব। মাঝখানে একটা হাইফেন দিলাম এবং ভাগশেষ আমি যাকে পাইছি 1, সেই ভাগশেষকে আমি এখানে বসায় দিলাম। এই সবাই বুঝতেছো না? ভাগশেষকে আমি এখানে বসায় দিলাম। দিলাম একটা আবারও ভাগ। 8 দিয়েই ভাগ করব। 8 দিয়ে কাকে ভাগ করব? এই যে ভাগফল 4 পাইছিলাম না, তাকে আমি আবারও ভাগ করব। কি করব? তাকে আমি আবারও ভাগ করব। এখন 8 দিয়ে যদি আমি 4-কে ভাগ করি, 8 এর সাথে 1 দিলেও সেটা কি 8 হয়। এই জন্য আমি এটা দিতে পারবো না বেশি। কি করতে হবে বলতো আমাদের এখানে? এটাকে 0 দিতে হবে। কি করতে হবে? 0 দিতে হবে। কি করতে হবে? 0 দিতে হবে। 0, 4-8 32, হ্যাঁ ঠিক আছে। কি করতে হবে? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো। তাহলে কে থাকে? 8 আর 8 আর 0 গুণ হলে 0 থাকে এবং লাস্টে এই 4 নেমে যায়। এটাই তো হয়, তাই না? তাহলে দেখো এখন ভাগফলকে 0 আমার ভাগফল, এই 0-কে কি করতে হবে? এই জায়গায় বসাইতে হবে। হাইফেন দিলাম। ভাগশেষ কে আছে বলো তো? ভাগশেষ আছে 4, তাকে আমি এখানে বসাই দিলাম। এখন একটু ভালো করে খেয়াল করো আপু, আমি কি এখানে 0-কে আর 8 দিয়ে ভাগ করতে পারবো? পারবো না। আমার যদি দেখি ভাগফল, ভালো করে খেয়াল করো, ভাগফলের যে লাইনটা, এই ভাগফলের যে লাইনটা, সেই লাইনে যদি 0 চলে আসে তাহলে আমার ভাগ ওখানেই শেষ। ভাগফলের লাইনে যদি 0 আসে তাহলে ভাগ শেষ। কিন্তু যদি ভাগ শেষের লাইনে 0 আসে তাহলে কোনো সমস্যা নাই, 1000টা 0 আসুক কোনো সমস্যা নাই। কিন্তু ভাগফলের লাইন, এগুলা কি ভাগফল ছিল না? এই ভাগফলের লাইনে 0 মানে আমার ম্যাথ ওখানেই শেষ, আর ম্যাথ করার দরকার নাই। এখন ভাগ তো করে ফেলছি আপু, তাই না? ভাগ তো করে ফেলছি, উত্তরটা কোনটা হবে? উত্তর কোনটা হবে? উত্তর হবে আমার যে ভাগ শেষ আছে সেই ভাগ শেষটা হবে আমার উত্তর। এখন এই উত্তরটা নিচ থেকে উপরের দিকে যাবে। কি হবে? নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে সবার নিচে কে আছে? 4, আর তার উপরে কে আছে? 1। তাহলে এইটাই হচ্ছে অক্টালে 33। এইটাই কি? অক্টালে 33। তাহলে এই যে 33 ছিল দশমিকে, তাকে যখন আমি অক্টালে রূপান্তর করছি ভাগের মাধ্যমে, তখন আমি কি পাইছি? 41 পাইছি। তাকে কি পাইছি? 41। এখানে দেখতে 41 মনে হইলো, এটা কিন্তু 41 না, এইটাও 33। কিন্তু এইটা কি? এইটাও 33, কিন্তু তারপরেও এটা কি বলতো? এটার চিহ্নটা আলাদা। বুঝাইতে পারছি আমি? ক্লিয়ার? এটা অক্টালে।
আচ্ছা, প্রথমে খেয়াল করো যে এই সংখ্যাটা দশমিক থেকে অন্য বেজে যেতে বলছে, এই জন্য আমরা ভাগ করছি। এই জন্য আমরা ভাগ করছি। ভাগ করছি কিভাবে আপু? যেই বেজে যাব তাকে দিয়ে ভাগ করছি। কাকে ভাগ করছি? যেই সংখ্যাটা দেওয়া আছে, যেই সংখ্যাটা দেওয়া থাকবে তাকে ভাগ করব, যেই বেজে যাব তাকে দিয়ে ভাগ করব। ক্লিয়ার? এরপরে ভাগ করে এখানে জাস্ট ভাগ ফলগুলোকে বসাইছি আর এখানে ভাগ শেষগুলোকে বসাইছি। এবং ভাগ শেষগুলোকে যখন বসাইছি তখন তারপরে একদম যখন ভাগফলে 0 চলে আসছে তখন আমরা নিচ থেকে উপরে ভাগ শেষকে বসায় উত্তর বের করে ফেলছি। কত সিম্পল একটা জিনিস না, আমরা সবাই পারি। আচ্ছা, ওকে। এরপরে যদি মনে করো একটা সংখ্যা এরকম থাকে যে আবুলের এই 33 নম্বরটাই মনে করো কিসে আছে বলতো? হেক্সায় নিয়ে যেতে বলছে। কি করতে বলছে আপু? হেক্সায় নিয়ে যেতে বলছে। আমি বলছি যে দশমিক থেকে অন্য যে কোনো বেজে যেতে বললে সেটা হেক্সা হতে পারে, অক্টাল হতে পারে, বাইনারি হতে পারে, যে কোনো একটা হতে পারে। এই যে যে কোনো একটা বেজে যেতে গেলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে আপু? ভাগ করতে হবে। আচ্ছা, এখন এই যে ভাগ করব, কাকে ভাগ করব? 33 কে ভাগ করব। কোথায় যাচ্ছি আমি? হেক্সায় যাচ্ছি, এই জন্য 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে 33 কে ভাগ করব। এখন 16 33, 16 দুগুণে 32, তাহলে 2 দিলাম আর 32 কে থাকলো? 1 থাকলো না? বলো আমার। ভাগ ফলকে আপু কোথায় বসাবো? ভাগ ফলকে এই জায়গাটায় বসাবো, হাইফেন দিব, ভাগশেষ 1, এই জন্য এটাকে এখানে বসাবো। বুঝাইতে পারছি? ওকে। এরপরে এই 2 কে আবারও ভাগ করতে হবে, আবারও ভাগ করতে হবে। এখন 16 দিয়ে আমি যদি 2 কে ভাগ করি, আমি তো 16 কে একবারও নিতে পারবো না, আমাকে শূন্য দিতে হবে এখানে। 16 শূন্য 2 থেকে যাবে, তাহলে এখানে 0, এখানে 2। এখন বলো তো ভাগফলে 0 চলে আসছে না? ভাগফলে 0 চলে আসছে, ম্যাথ করার দরকার আছে? নাই। এখন কি হবে? এই ভাগ শেষকে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে। নিচে কে আছে? 2, তার উপরে কে আছে? 1। এইটাই হচ্ছে হেক্সাডেসিমাল। তাহলে 33 এর ডেসিমালেরটা 20 মানে 21 দিয়ে হেক্সাতে প্রকাশ করে। বুঝাইতে পারছি? অনেক সিম্পল না আপু? অনেক সিম্পল না? আচ্ছা, এরপরে একটু খেয়াল করো, যদি আমার এরকম হইতো সংখ্যাটা অন্য কোনো বেজে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? অন্য কোনো বেজে। লেটস সে আচ্ছা, এখন মনে করো তোমার আরেকটা সংখ্যা এরকম দেয়া আছে যে আমরা কিন্তু দশমিক থেকে আর যাব না। এখন তোমাকে সংখ্যাটা দেয়াই আছে মনে করো 765, এটা অক্টালে দেয়া আছে এবং তোমাকে যেতে হবে ডেসিমালে। তোমাকে প্রশ্ন করলো যে আবুল কি করছে বলো তো? আচ্ছা, সেটা সমাধান হবে, বুঝিনি। আচ্ছা ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। কখনোই ভাগশেষ 8 হবে না, তোমার কোনোদিনও ভাগশেষ 8 আসবে না আপু। আচ্ছা, একটু খেয়াল করো। এখন দেখো, তোমাকে বললো যে আবুল এবং জরিনা দুইজনই তারা কোথায় গেছে? বাজার করতে গেছে। আবুল এবং জরিনা কি করছে? বাজার করতে গেছে। এখন এই যে বাজার করতে যাবার পরে তারা কি করে? আচ্ছা আপু, নিচ থেকে উপরে কি শুধু অক্টালেই হবে? না, সব ক্ষেত্রেই নিচ থেকে উপরে যাবা তুমি, সব ক্ষেত্রে নিচ থেকে উপরে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো তো, দেখো তো এখানে বলছে যে আবুল এবং জরিনা উভয়ই বাজার করতে গিয়ে মূলা কিনলো এত টাকা। কি করলো আপু? ওরা কি কিনছে আপু? মূলা কিনছে। হ্যাঁ, ওদের মনে করো যে পছন্দের সবজি হইতেছে মূলা এবং ওরা মূলার ব্যবসা করে স্বাবলম্বী হইতে চায়, এই জন্য ওরা অক্টাল সংখ্যায় 765 এতগুলা টাকা খরচ করে ওরা মূলা কিনছে। এখন এই যে মূলা যে কিনছে, তোমাকে বললো ওরা আসলে দশমিকের হিসাবে কত টাকার মূলা কিনলো, বা ওরা যত টাকার মূলা কিনছে ওই টাকাটাকে দশমিকে রূপান্তর করো। কি করো? দশমিকে রূপান্তর করো। এখন তুমি কি করবা? সংখ্যাটা দেয়া আছে কিসে আপু? অক্টালে দেওয়া আছে। ওকে নিতে হবে কিসে? ওকে নিতে হবে তোমার ডেসিমালে। তাহলে আমি বলছি কোন সংখ্যা যদি তোমার অক্টাল, বাইনারি বা হেক্সায় থাকে এবং যেতে বলে ডেসিমালে, তখন তুমি কি করবা? এই মূলা ব্যবসায়ীরা এদিকে তাকাও, দেখো এদিকে তাকাও, মনোযোগ দাও, দেখো কি করবা। তখন তুমি খুব সোজা হিসাব, তখন তুমি খুবই খুবই সোজা হিসাব, আমরা পজিশন বসাবো, ডান দিক থেকে বাম দিকে যাব। কি করব? ডান দিক থেকে বাম দিকে যাব। 5 মনে করো 0 1 2। এখন 7 এর আগে যদি আরো কোনো সংখ্যা থাকতো তার নিচে আমরা 3 দিতাম, তার আগে কোনো সংখ্যা থাকলে 4 দিতাম। তার মানে জিনিসটা কি করতেছি আপু? তার মানে জিনিসটা হচ্ছে যে আমি একদম ডান দিক থেকে বাম দিকে, ছোটবেলায় যারা আরবি পড়ছো তারা জানো,
কি করব, গুণ করতে হবে। 7 কে নিলাম, ইনটু যেই বেজে আসো ওইটা দিয়েই গুণ করবা। এই সংখ্যাটাকে যেই বেজে আসো ওই বেজ দিয়েই গুণ করবা। 8 দিয়ে গুণ করলা, 7-এর নিচের পজিশন আসছে 2, বসাই দিলা 8-এর উপরে পাওয়ার 2। আমি কিন্তু কোনো ব্র্যাকেট দেই নাই, কি করি নাই, কোনো ব্র্যাকেট দেই নাই, আমি শুধুমাত্র 8-এর উপরেই 2 দিছি। পাওয়ারটা শুধু 8-এর উপরে, বেজের উপরেই যাবে। মাঝখানে একটা প্লাস দিলাম, 6 ইন্টু 8, এটার পজিশন 1, প্লাস 5 ইন্টু 8 পাওয়ার 0। ক্লিয়ার? আচ্ছা, এখন টোটালটা কত আসে আপু, গুণ করে মানটা বসায় দাও। আমি মাশাআল্লাহ ম্যাথে অনেক ভালো, বুঝছো, মানে আমি ম্যাথে এতই ভালো, মানে কি বলবো, যাই হোক, এই দুঃখের কথা আর তোমাদেরকে না বলি। এই জাহিদুল, এটা 10 দিয়ে গুণ হবে না ভাইয়া, এইটা হচ্ছে তুমি যেই বেজে আসো সেই বেজ দিয়েই গুণ হবে, এটা কিন্তু যেই বেজে যাচ্ছ ওই বেজ দিয়ে গুণ হয় না। ভালো করে খেয়াল করো, একটু আগে আমরা ভাগ করছি কিন্তু কোনটা, যেই বেজে যাচ্ছি ওই বেজ দিয়ে ভাগ করছি, কিন্তু এক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমরা যেই বেজে আসি ওই বেজের সাথেই গুণ করব, অন্য বেজ দিয়ে কিন্তু করব না। ঠিক আছে, কি করব, যেই বেজে আসি ওই বেজ দিয়েই গুণ করব। সবাই বলতেছে 501, মেনে নিলাম, যাও তোমাদেরকে বিশ্বাস করলাম। আবুল যেহেতু বলছে, আবুল যেহেতু বলছে যে এটা 501 হবে, আমি আর কাউরে বিশ্বাসই করি না, আবুল যা বলবো ওইটাই সই। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। এটা কিসে আসছে বলতো, দশমিকে আসছে। খুবই সিম্পল আপু, কিচ্ছু না। যে কয়টা সংখ্যা আছে ওই সংখ্যাগুলোর একটা একটা ধরে ধরে 8 দিয়ে গুণ করবা। 7-এর সাথে 8-কে গুণ করলা, 7-এর সাথে 6-এর সাথে 8-কে গুণ করলা, 5-এর সাথে 8-কে গুণ করলা, এবং সর্বশেষ যে সংখ্যাটা, যে সর্বশেষ 8, তার উপর একটা 0 দিলা, তার আগেরটায় 1 দিলা, তার আগেরটায় 2 দিলা, তার আগে কিছু থাকলে সেটার আগে 3 দিতা, তার আগে যদি কিছু থাকতো তার উপরে 4 দিতা। এরকম ভাবে জাস্ট নাম্বার গুলো বসায় ক্যালকুলেটরে চাপ দিয়ে যা আসবে ওইটাই আল্লাহ উপরে আল্লাহ নিচে সুমাইয়া জান্নাত, এটা মনে কইরা খালি উত্তরটা লেখা দিবা। বুঝতে পারছো? আমরা কি বুঝতে পারছি সবাই? এটা তো বোঝার কথা, এটা কঠিন কিছু না, খুবই সিম্পল একটা জিনিস। যেই যেই সংখ্যা আছে ওইগুলাকে বসাইলা। ঠিক আছে, আমি যদি এখন তোমাকে এইরকম একটা সংখ্যা দেই, হ্যাঁ, মনে করো 101101 আছে একটা বাইনারি সংখ্যা, যেতে হবে তোমাকে ডেসিমালে। কি করতে হবে, ডেসিমালে যেতে হবে। কি করবা আপু বলো তো, 1 আছে সবার শুরুতে, 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। ঠিক আছে, যেই বেজে আসি ওই বেজ দিয়েই সবাইকে গুণ করছি। যেই বেজে আসি, এই যে সোনামণিরা এইদিকে তাকাও, যেই বেজে আসি ওই বেজ দিয়েই গুণ করছি। এখন সর্বশেষ 2 এইটা না, এর আগে একটা 0 দিব, তার সামনেরটার আগে 1, তার সামনেটার আগে 2, তার সামনেটার আগে 3 পাওয়ার দিব, 4 পাওয়ার দিব, 5 পাওয়ার দিব। বুঝতে পারছি? খুবই সিম্পল আপু, সর্বশেষ 2 এর উপর থেকে পাওয়ার দেওয়া শুরু করে আগাইতে থাকবা সামনের দিকে, আল্লাহর নাম নিয়ে যত পর্যন্ত যায় লিখতেই থাকবা। বুঝতে পারছো? এরপরে উত্তর যা আসবে একদম ডিরেক্ট বসাই দিবা এখানে উত্তর। অনেকেই বলছো 45 হবে, ঠিক আছে যাও, তোমাদেরকে বিশ্বাস করলাম, যদিও বিশ্বাস করে আসলে এখানে একটা ধোকা খাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি সবাই, এই সবাইকে বুঝতে পারছো? একটু আমাকে বলো তো, সবাই বুঝছো? একটু দ্রুত আমাকে বলো। আচ্ছা, স্টাইল আমার স্কুল লাইফের ক্লাসমেটের মতো। ও দেখো, আমি মনে হয় তোমার সেই স্কুল লাইফের ক্লাসমেট, বুঝছো, এই জন্য আমি মনে করো যে ওই ডোরেমনের বিগ লাইট দিয়ে বড় হয়ে গেছি, আর তুমি এখনো ছোট রয়ে গেছো। বুঝছো, আমি মনে হয় আমি তো তোমাকে চিনি, ওই যে একসাথে ক্লাস করতাম আমরা, হ্যাঁ ওইটার মতো। আচ্ছা ঠিক আছে, তো এইটুকু আমরা সবাই বুঝতে পারছি গুণ এবং ভাগের অবস্থাটা। সবাই ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আই গেস নাই, তাই না? আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, রোমান বলছে আপু আমার নামটা একটু নেন। ওহো, রোমানের নাম নিয়ে নিছি। রোমান এবার কি খাওয়াবা বলো আমাদেরকে, কি খাওয়াবা? আপু ল সাবজেক্টটা কি অনেক কঠিন? পৃথিবীর কোনো কিছুই কঠিন না যদি ওইটা করার ইচ্ছা আপনার থাকে। ঠিক আছে, যদি আপনার করার ইচ্ছা থাকে, যদি আপনার ওই কাজটা করার ইচ্ছা থাকে, ওই জিনিসটা পড়ার ইচ্ছা থাকে, তাহলে দুনিয়ার কোনো কিছু কঠিন না। আমি মনে করি কঠিন না, যেহেতু আমি নিজের ইচ্ছায় করতেছি, আমার কাছে ভালো লাগতেছে। আপনাকে যদি ফোর্স করে করানো হয় আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আচ্ছা ম্যাম, ডোরেমন মাই ফেভারিট। হ্যাঁ আমারও অনেক ফেভারিট, আমার অ্যাকচুয়ালি শিনচ্যানও অনেক ফেভারিট, আমি অনেক শিনচ্যান দেখতাম। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই বুঝতে পারছি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এখন এর এইটুকু তো আমাদের রূপান্তর নিয়ে তো কারো কোনো সমস্যা নাই, রাইট? এখন আমরা আপু এতক্ষণ কি করছি বলতো, আমরা তখন কি করছি, এই যে আবুল, একটু মনোযোগ দিয়ে চিন্তা করো তো,
একটু ভালো করে তাকায় চিন্তা করো তো কি আছে। আমরা এতক্ষণ দশমিক থেকে অন্য বেজে গেছি, তাই না? অন্য বেজ থেকে দশমিকে আসছি, কিন্তু দশমিক থেকে অন্য বেজ, অন্য বেজ থেকে দশমিক, এটা আমরা বুঝে গেছি, গুণ করতে হবে, ভাগ করতে হবে। কিন্তু আপু, সব সময় কি সংখ্যাটা দশমিকেই দেওয়া থাকে? অনেক সময় তো সংখ্যা অক্টালে থাকে, যাইতে বলে হেক্সাডেসিমালে, বলে না? সব সময় তো দশমিকেই যেতে বলবে বা দশমিক থেকেই অন্য কোথাও যেতে বলবে, এরকম তো কিছু না, তাই না? তোমাকে কি করতে হবে আপু, একটু ভালো করে খেয়াল করো। তোমাকে কি করতে হবে? তোমাকে যদি প্রশ্নে বলে যে তোমার অক্টাল থেকে হেক্সাতে যাও, বাইনারি থেকে অক্টালে যাও, হেক্সা থেকে বাইনারিতে যাও, হেক্সা থেকে অক্টালে যাও, তখন তুমি কি করবা আপু? একটু আমাকে বলো তো, তখন তুমি কি করবা? একটু আমাকে বলো। কেউ কি জানো কি করতে হয়? কেউ জানো না? আচ্ছা, একটু এদিকে তাকাও। শুধুমাত্র জরিনা তোমার জন্য এই অঙ্কটা করাচ্ছি, শুধুমাত্র জরিনা, শুধুই তোমার জন্য এটা আমি করাচ্ছি, ঠিক আছে? এইদিকে তাকাও, দেখো সংখ্যা যদি এমন হয়, আবুল কি পাইছে বলো তো? 7-3 অক্টালে। কি পাইছে? 7-3। প্রশ্নে বলল আবুলের প্রাপ্ত নম্বর কিংবা আবুল যত টাকার মূলা কিনছে ওই টাকার হিসাবটা তোমাকে হেক্সাডেসিমাল বা বাইনারিতে কোথাও নিতে হবে। আমি ধরে নিলাম বাইনারিতে যেতে হবে। এখানে কি কোনো ডেসিমাল আছে? কোনো দশমিক আছে? এই বলো, কোনো দশমিক আছে? আমার বিশ্বাস তোমরা কেউ বলবা না যে দশমিক আছে, সবাই বলবা যে নাই, আমার বিশ্বাস। আচ্ছা দেখো, দশমিকেই যে সব সময় যাইতে হবে, দশমিক থেকেই যে সব সময় আসতে হবে, ব্যাপারটা এমন না। সিয়াম বলছে আপু ক্লাসটা কি পরে আবার দেখতে পারবো? হোপফুলি দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন মনে করো আছে কি অক্টালে, অক্টাল থেকে কোথায় যেতে বলছে? বাইনারিতে যেতে বলছে। কি করতে বলছে? বাইনারিতে যেতে বলছে। আবার সংখ্যা তো এমনও হতে পারে যে এ সি ডি আছে হেক্সায়, যেতে হবে অক্টালে, হইতেই পারে, পারে না? আবার এমনও হইতে পারে এটাও হইতে পারে, পারে কিনা? তার মানে এই যে তিনটা বেজ আমরা পাইলাম, অক্টাল, হেক্সা এবং বাইনারি, অক্টাল, হেক্সা এবং বাইনারি, এই তিনটা সংখ্যা যদি আমি একটু চিন্তা করি, হ্যাঁ, এই তিনটা সংখ্যা যদি আমি চিন্তা করি, তিনটা বেস চিন্তা করি, এই তিনটার মধ্যেও তো একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা যাওয়া লাগতে পারে। তখন আমরা কি করব আপু? একটু ছোট্ট করে খেয়াল করি। এই জায়গায় যে মনোযোগ দিবে তার পুরা জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। তার জীবনমুখী সমস্যা থেকে শুরু করে এইচএসসি পরীক্ষার সমস্যা পর্যন্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই জায়গা থেকেই। ভালো করে খেয়াল করো, তোমাকে কি বলছে? অক্টাল থেকে বাইনারিতে যেতে বলছে। এখন বাইনারি হচ্ছে 2, বাইনারির বেস 2, যেতে হবে অক্টালে, অক্টালের বেস হচ্ছে 8। মনোযোগ দিয়ে খেয়াল করো, বাইনারি 2, 2 এর উপরে পাওয়ার কত দিলে আপু, 2 এর উপরে পাওয়ার কত দিলে 8 হয়? 3 দিলে। 2 এর উপরে পাওয়ার 3 দিলেই 8 হয় না? 2 কিউব বা 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু 8, রাইট? তাহলে 2 এর উপরে পাওয়ার 3 ইকুয়ালস টু 8 হয়, হয় কিনা? তাহলে আমি চিন্তা করব বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটে। কয় বিটে আপু? 3 বিটে। কয় বিটে? 3 বিটে। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটে। কয় বিটে? 3 বিটে। বাইনারির সাথে অক্টালের সম্পর্ক 3 বিটে। এখন 3 বিট কিভাবে হয় আপু একটু খেয়াল করি আমরা। ওকে, মনে করো এখানে 7 আর 3 দেওয়া আছে, তাই না? এটা আছে কিসে? অক্টালে। এবং তোমার এখানে বাইনারিতে নিতে বললো। বাইনারির এই চোরা পদ্ধতিটা কি আমরা সবাই জানি? 1 2 4 8 16 32 64 128 2 5 6, এরপরে আরো অনেক আছে। এইটুকু আমরা জানি কিনা একটু আমাকে বলো তো? এটা আমরা সবাই জানি। আমার এখানে লাগবে কয় বিট বলো তো? আমার এখানে 3 বিট লাগবে। কয় বিট লাগবে? 3 বিট। আমি ডান দিক থেকে 1 2 4 কে লিখে নিলাম। এখন সবার প্রথমে আছে কে? 3। 3 বানানোর জন্য 2 এর কে আমি অ্যাক্টিভেট করব আর 1 কে অ্যাক্টিভেট করব, তাহলে 2 আর 1 মিলে কি হয়? 3 হয়। কিন্তু আমার কত বিট লাগবে বলো তো আপু?
আমার 3 বিট লাগবে, তাই না? আমার 3টা বিট লাগবে না? তাহলে আমি যদি এদের সামনে একটা শূন্য দেই, তাহলে আমার বিটের সংখ্যা বা ডিজিটের সংখ্যা বৃদ্ধি পাইলো, কিন্তু সংখ্যার মানেরও পরিবর্তন হইলো না। আমার কিন্তু 3টা বিটেই হয়ে গেছে। তাহলে 0 1 1, এই 1 1 দিয়ে 3 কে বুঝাইলাম। শুধু 1 1 দিয়েই 3 কে বুঝানো যায়, কিন্তু সামনে একটা 0 কেন দিয়েছি? কারণ 3টা ডিজিট আমার ফুলফিল করতে হবে, এই জন্য আমি 0টা দিছি। আবার 7 আছে, 7 কে কিভাবে বানানো যায় আপু? 7 কে বানানো যায় 4 কে অ্যাক্টিভেট করা যায়, 2 কে অ্যাক্টিভেট করা যায়, 4 আর 2 মিলে 6, আর 1 কে অ্যাক্টিভেট করলে 7। তাহলে টোটাল 3টা 1 এ আমার 7 হয়, আমি 3টা 1 বসাই দিলাম। এখানে কোনো 0 টিরো বসানোর দরকার নাই। আমরা কি বুঝতে পারছি এইটুকু? একটু আমাকে বলো তো সবাই, এইটুকু আমরা সবাই বুঝতে পারছি? ওকে, ভেরি গুড। এখন মনে করো বাইনারিতে একটা সংখ্যা দেয়া আছে। এটা মনে করো 1 নাম্বার প্রশ্ন, এটা 2 নাম্বার প্রশ্ন। বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে এবং তোমাকে বললো অক্টালে নিয়ে যেতে। কিসে? অক্টালে নিয়ে যেতে। তখন কি করতে হবে? তখন ডান দিক থেকে 3টা 3টা করে ডিজিট তোমাকে নিতে হবে। ডান দিক থেকে 3টা 3টা ডিজিট আমাকে নিতে হবে। এখন ভালো করে খেয়াল করো, এই 001 এটা একটা 3 ডিজিট, এই জন্য এটাকে নিয়েছি। তারপরে 011 এইটাও 3টা ডিজিট, এটাকে নিয়েছি। এবং লাস্টে 11 আছে, 2টা ডিজিট আছে, 3টা ডিজিট নাই, 3টা ডিজিট নাই। এখন এই জন্য আগে একটা শূন্য দিয়ে নিলাম আমি। আগে শূন্য দিলে কোনো সংখ্যার আগে শূন্য দিলে কোনো সমস্যা আছে? নাই। তুমি যত সংখ্যাই হোক তার আগে একটা শূন্য দিলে বা 100টা শূন্য দিলেও তার মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো 011, আমি যদি এখানে 1 2 4, এখানে 001, তার মানে সে কাকে অ্যাক্টিভেট করছে? 1 কে অ্যাক্টিভেট করছে না? আমি যদি এখানে 1 লিখি কোনো সমস্যা আছে? নাই। এরপরে খেয়াল করো 011, 011, এই 11 2 আর 1 কে অ্যাক্টিভেট করছে 11, এই জন্য 3 হইছে, 2 আর 1 মিলে 3, এই জন্য আমি এখানে 3 বসাবো। এবং লাস্টে 011 সেম 011, তারাও 3 কে রিপ্রেজেন্ট করে। তাহলে 3 3 1। ভেরি ইজি না? খুবই খুবই ইজি না? ক্যালকুলেটরে করার কিছু নিয়ম আছে। যারা ওই যে কালো ক্যালকুলেটরটা ব্যবহার করো, আচ্ছা ওকে, লামিয়া বলতেছে আপু কিছু বুঝতে পারি নাই। কেন বুঝতে পারো নাই আপু? আমি খুব ভেঙে ভেঙে করাচ্ছি, তবে তোমার নাম্বার সিস্টেম একটু বেসিক যদি তোমার থাকতো, বা একটু যদি বেসিক তুমি যদি সম্পর্কে একটু ধারণা থাকতো, তাহলে আই গেস তোমার বুঝতে সমস্যা হতো না। কারণ বাকিদের হয়তো কিছুটা ধারণা থাকার কারণে ওরা খুব সহজেই বুঝতে পারছে। আই গেস তুমি হচ্ছে নাম্বার সিস্টেমের কিছু টেনএমএস এ কিছু হাতে খড়ি, আইসিটির হাতে খড়ি ক্লাস আছে, সেখানেও করতে, সেই ক্লাসগুলো ফ্রি, সেগুলো করে দেখতে পারো, আই গেস বুঝতে পারবা। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করো। জিনিসটা হচ্ছে আমরা 3 ডিজিট, অক্টালের সাথে বাইনারির সম্পর্কই 3 ডিজিটে। অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কয় ডিজিটে আপু? 3 ডিজিটের সম্পর্ক। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে যখন 7 3 এই দুইটা সংখ্যা যখন অক্টালে ছিল, তাকে আমরা যখন বাইনারিতে নিয়েছি, আমরা প্রত্যেকটা সংখ্যার জন্য 3 ডিজিট বা 3টা বিটের বাইনারিকে ব্যবহার করেছি। কি করেছি? 3টা বিটের বাইনারিকে ব্যবহার করেছি। ইচ মানে পার সংখ্যা বা পার ডিজিটের জন্য 3টা করে ডিজিট ব্যবহার করেছি। 3 কে 2টা 1 দিলেই 3 হয়ে যায়, কিন্তু তারপরও আমরা সামনে একটা শূন্য যুক্ত করেছি 3টা ডিজিট বানানোর জন্য। 7 এর জন্য 3টা 1ই লাগে, এজন্য আমরা 3টা 1ই ব্যবহার করেছি এখানে। ঠিক আছে? ওকে। এবং যখন আমরা বাইনারিতে ছিলাম, বাইনারির ক্ষেত্রে আমরা ডান দিক থেকে 3টা 3টা করে ডিজিট নিয়েছি। এবং সর্বশেষ যখন আমরা দেখলাম যে 0 আছে, মানে তোমার 2টা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা নাই, এজন্য সামনে একটা 0 বসিয়ে 3টা 3টা করে নিয়ে আমরা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটা খুব ইজি যে তুমি ডান দিক থেকে 3টা সংখ্যা নিবা, ডান দিক থেকে 3টা 3টা করে সংখ্যা তুমি অক্টাল থেকে যাওয়ার সময় নিবা। ক্লিয়ার? 3টা 3টা করে সংখ্যা আমরা নিয়েছি, এবং এই 3টা সংখ্যাকে আমরা 1 to 4 এর নিচে নিচে বসিয়ে সে আসলে কাকে অ্যাক্টিভেট করে সেই অনুযায়ী আমরা এখানে বসিয়ে দিয়েছি। ক্লিয়ার আমরা? আচ্ছা ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? একটু আমাকে বলো তো আমরা সবাই বুঝতে পেরেছি কিনা? এটা খুবই সহজ। এবং এরপরে যদি আরেকটা জিনিস দেখি আমরা, দেখো এরপরে যদি আমরা হচ্ছে একটু হেক্সাডেসিমালের ব্যাপারটাও খেয়াল করি, হেক্সাডেসিমালটাও কিন্তু খুবই খুবই ইজি একটা জিনিস। হেক্সার সাথে
আচ্ছা, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা একটু সবাই আমাকে বলো, একটু সবাই আমাকে বলো তো বুঝতে পারছো কিনা। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমরা যদি হেক্সা থেকে বাইনারিতে যাওয়ার কথা চিন্তা করি বা বাইনারি থেকে হেক্সায় আসার কথা চিন্তা করি, প্রথমে মনে করো সংখ্যাটা হচ্ছে এ এ বি 9, বড় একটা সংখ্যা নিছি আমরা, হেক্সাতে আছে, এবং তোমাকে যেতে বললো এটা বাইনারিতে কত হবে, এটা কি হবে বাইনারিতে কত হবে। এখন ভালো করে খেয়াল করো আপু, এই জায়গায় একটু ভালো করে খেয়াল করো, তোমার এখানে কি দেওয়া আছে বাইনারি, এবং তোমাকে যেতে হবে হেক্সাতে, তাহলে বাইনারির বেজ হচ্ছে 2, হেক্সার বেজ হচ্ছে 16, তাই না? বাইনারি বেজ হচ্ছে 2, হেক্সার বেজ হচ্ছে 16, তাহলে কি হবে একটু খেয়াল করো, 2 এর উপরে পাওয়ার কত দিতে হবে, 4 দিতে হবে। 2 এর উপরে পাওয়ার 4 দিলে 16 হয় না? একটু মনোযোগ দাও, একটু মনোযোগ, খুব সিরিয়াস জায়গায় আছে, এই জন্য আমি হয়তো কোনো ফান করতেছি না, বাট তুমি একটু মনোযোগ দিলে তোমার কিন্তু অনেক বড় একটা, মানে তোমার এইচএসসি তে জিন্দেগিতে গ নাম্বার তোমার ভুল হবে না নাম্বার সিস্টেমের। তাহলে খেয়াল করো, 2 এর উপরে 4 দিলে 16 হয়, তাহলে আমার কত বিটের সম্পর্ক, 4 বিটের সম্পর্ক। একটু আগে অক্টালের সাথে আমার 3 বিটের সম্পর্ক ছিল, হেক্সার সাথে বাইনারির 4 বিটের সম্পর্ক। কয় বিটের? 4 বিটের সম্পর্ক। নাইম বলতেছে আপু তোমার বাসা কোথায়? আমার বাসা যেখানেই হোক না কেন তোমাকে আমি সেইখানে দাওয়াত দেব না নাইম, এই জন্য তোমার এটা না জানলেও চলবে। বুঝতে পারছো নাইম? উল্টা তুমি চাইলে তোমার বাসার ঠিকানা দিতে পারো, আজকের ক্লাসের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমি তোমার বাসায় গরুর মাংসের ভুনা খাইতে যাইতে পারি। বুঝতে পেরেছো নাইম? তোমার বাসায় একটু দাওয়াত দাও, আমরা অনেকদিন, ওই যে একটা মিম আছে না, কতদিন খায়নি এরা, কত ক্ষুধার্ত এরা, আমরা হচ্ছে সেই প্রজাতির মানুষ। হ্যাঁ, তুমি চাইলে তোমার বাসায় গরুর মাংস খাওয়ার দাওয়াত দিতেই পারো আমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এদিকে একটু তাকাও, এদিকে তাকাও, দেখো এইখানে আমাদের হেক্সার সাথে বাইনারির সম্পর্ক 4 বিটের। কয় বিটের? 4 বিটের। কয় বিটের? 4 বিটের। আচ্ছা, এখন এই যে 4 বিটের সম্পর্ক, এই জন্য আমাদেরকে কি কি লাগবে বলতো? এই জন্য আমার এখানে লাগবে 1 2 4 8, ঠিক আছে? 1 2 4 8, 1 2 4 8। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করো, সবার শুরুতে কি আছে? 9 আছে। 9 কেমনে বানাবো? 8 কে অ্যাক্টিভেট করব, 1 কে অ্যাক্টিভেট করব, তাইলে 8 আর 1 এ 9, মাঝখানে যে দুইজন আছে তাহারা কি? তাহারা এখন নিশ্চুপ, তাহারা এখন দুধ ভাত। তাহলে আমার 9 এর বাইনারি কত হইলো বলো তো আপু? 9 এর বাইনারিতে আমি একটু নিচে নিচেই লিখি, হ্যাঁ, 1001 হইলো না? 9 1001, এখানে 4টা বিট হইছে কিনা একটু আমাকে বলো। 4টা বিটও হইছে, লিখে ফেলছি 4 বিট। ওকে, আচ্ছা, এখন বি মানে কত বলো তো? বি মানে হচ্ছে 11। বি মানে কত? 11। এই যে এইদিকে তাকাও, দেখো জরিনা, তোমার জীবনে তুমি অনেক দুষ্টুমি করতে পারবা, কিন্তু সুমাইয়া জান্নাত আপুর ক্লাস তুমি আর নাও পাইতে পারো, এটা তোমার জীবনের একটাই সুযোগ। দেখো এইদিকে তাকাও, বি মানে কি? 11। এখন 11 কেমনে বানাবো আপু একটু বলো তো? 8 আর 2 যদি 10 হয়, আর 1 কে অ্যাক্টিভেট করলে তো 11 হইলো, তাই না? 8 কে অ্যাক্টিভেট করলাম আর 2 কে নিলাম, তাইলে 8 আর 2 মিলে কি বলতো? 10। তারপরে আবার 1 যোগ করলাম। এই তোমরা কি 8 2 আর 1 কে ক্যালকুলেটরে চেপে 11 বানাইছো? একটু আমাকে বলো তো, এরকম কেউ আসো কিনা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো, ক্লিয়ার। এরপরে এ আছে, এ মানে কি বলতো? 10। এ মানে কি? 10। আপু কেমনে বানাবো? এ খুব মজার জিনিস, 1010, 8 আর 2 এ 10 বসাই দিলাম। এই বুঝতে পারছো তোমরা সবাই? দেখো দুইটাই বসাই দিলাম। এইটুকু হইতেছে তোমার প্রথম 1, এর পরের হইতেছে আরেকটা 1, তারপরের হইতেছে আরেকটা বি, এবং সর্বশেষ সংখ্যাটা হইতে আছে 9। এই তোমরা কি সবাই বুঝতে পারছো? একটু ভালো করে খেয়াল করো তো। দেখো তোমার এইখানে 1010 দিয়ে তুমি এ বুঝাইলা, 1010 দিয়ে আরেকটা এ বুঝাইলা, 1011 দিয়ে বি, এবং লাস্টে 1001 দিয়ে তুমি কি বুঝাইলা আপু? 9। এখন প্রশ্ন হইতেছে আপু, ডান দিক থেকে শুরু করব না বাম দিক থেকে শুরু করব? প্রথমত তোমাকে আল্লাহ তাআলার নাম নিয়ে, সৃষ্টিকর্তার নাম নিয়ে সর্বপ্রথম ডান পাশ থেকেই সংখ্যা লেখা শুরু করতে হবে।
কোন পাশ থেকে? ডান পাশ থেকে। কোন পাশ থেকে? ডান পাশ থেকে। তাহলে ডান পাশ থেকে শুরু করব, ঠিক আছে? আপু তোমার ক্লাস নিয়মিত করতে পারবো এমন কোনো সুযোগ নাই, তোমাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্যই আমাদের এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি কোর্সটা আছে। দেখছো, আমি আসলে প্রমোশন করতে না চাইলেও তোমরা এমন এমন কথা বলো, আমি আসলে মার্কেটিং না করে আসলে পারি না, বুঝছো? বের হয়েই যায় চানাচুরের মতো, যে যাই হোক জীবনে যত সমস্যাই হোক চানাচুর খাইলেই সমস্যার সমাধান। আচ্ছা, মজার জিনিস, খুবই মজার জিনিস। আচ্ছা দেখো এইখানে যে আচ্ছা আপু বরিশালের ফর্মও লাগতেছে, আবার চিটাগং এর ফর্মও লাগতেছে। চিটাগং এর না আমি, কিন্তু আমার চিটাগং এর মানুষ খুব ভালোই লাগে, খারাপ লাগে না। আচ্ছা এখন একটু সহজেই তো, আচ্ছা বুঝতে পারছি আমরা সবাই, খুব ভালো, চমৎকার, জোস, একদম বেস্ট, এইটুকু আমরা বুঝে গেছি। তাহলে অক্টালের সাথে বাইনারির সম্পর্ক ছিল 3 বিটের, হেক্সার সাথে বাইনারির সম্পর্ক হচ্ছে 4 বিটের। ক্লিয়ার আমরা সবাই? সবাই বুঝতে পারছি? আচ্ছা এইবার আসো, মূল পড়াশোনা যেহেতু শেষ, এইবার আমরা একটু গল্প স্বল্প করব। কি করব? গল্প স্বল্প করব। অনেকেই আমাকে বলতেছো আপু ক্যালকুলেটরের চোরামিটা শিখান। দেখো আমি একজন শিক্ষক হিসেবে আচ্ছা আমি একজন শিক্ষক হিসেবে তোমাকে কোনো চোরামি বুদ্ধি শিখাইতে পারবো না, কিন্তু এই জিনিসটা তো তোমার শিখতে হবে। এই জন্য তোমরা আমাকে বলবা আপু চোরামি না, বলো আপু ক্যালকুলেটরের টিপস এন্ড ট্রিক্স শিখান আমাদেরকে, আপু ক্যালকুলেটরের হ্যাকস শিখান আমাদেরকে, ভদ্র ভাষায় বলবা। বুঝতে পারছো? ওই যে একটা কথা আছে না, যে আমি কোনো সুদ খাই না কিন্তু আমি প্রফিট নেই। তার মানে প্রফিট আর সুদ যে একই জিনিসের মধ্যে পড়ে এইটা সে জানেও না, তবে এটা শুনতে একটু হালাল হালাল মনে হয়, এই জন্যই আমরা বলি। বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে আপু ক্যালকুলেটরের চোরামি আমি শিখাবো না, তবে আমি ক্যালকুলেটরের ট্রিক্স এন্ড টিপস শিখাইতে পারি। বুঝতে পারছো? আচ্ছা এখন ক্যালকুলেটরটা বের করো। কিছু কিছু ক্যালকুলেটর আছে সাদা, কিছু কিছু ক্যালকুলেটর আছে কালো, ঠিক আছে? 2 ধরনের ক্যালকুলেটর, ইএক্স এমএক্স কিছু একটা, ওইটা আমার মনে নাই। এখন আমার কাছেও কোনো ক্যালকুলেটর নাই। যাদের কাছে ক্যালকুলেটরের কালো রঙের যে ক্যালকুলেটরটা আছে, ওইটা যাদের কাছে আছে তারা দেখো মুডের উপরে ক্লিক করবা। মুড, ওই যে ওপেন করার পাশে মুডের অপশন আছে। কি আছে? মুডের অপশন আছে। মুডে 2-3 বার ক্লিক করার পরে দেখবা একটা জিনিস লেখা আসে, বেজ। কি লেখা আসে? বেজ। বেজ লেখা আসে। 2-3 বার ক্লিক করলে হয়তো বেজ আসে। মুড, MOOD, মুডের উপর ক্লিক করলে বেজ আসে। বেজের নিচে 3 বা 2 কিছু একটা লেখা আছে, তুমি 3 বা 2 এ ক্লিক করবা। ঠিক আছে? কি করবা? সবার প্রথমে, আচ্ছা আপু অক্টাল থেকে হেক্সা শিখায় দেন, দিচ্ছি দাঁড়াও। দেখো কি করতেছি আপু, মুডের উপরে ক্লিক করার পরে কয়েকবার ক্লিক করার পরে বেজ আসছে। আর যাদের কাছে অ্যাশ কালারের ক্যালকুলেটরটা আছে তারা একবার প্রেস করার পরেই দেখো যে মুড বা বেজ লেখা আছে। মুডের উপর একবার ক্লিক করলে কোনো একটা নাম্বার 9 বা কোনো একটাতে বেজ লেখা আছে, 9 চাপ দাও। দিছো? দেখো একদম ক্যালকুলেটরের কোনায় একটা ডি লেখা উঠছে, ছোট ডি বা বি কিছু একটা লেখা উঠছে, তাই না? তুমি কি করবা এখন? তুমি এখন মনে করো সংখ্যাটা হচ্ছে তোমার এরকম দেয়া আছে, এই 33, মনে করো এই 3-3, ডি লেখা আছে মানেই ডেসিমাল লেখা আছে। আচ্ছা এরশাদ, ওইটা আমি অনেক আগে ক্লাস নিতাম, সেখানে গত 1.5 বছরেরও বেশি সময় ধরে আমি 10 মিনিট স্কুলের সাথেই আছি। আচ্ছা একটু খেয়াল করো। আচ্ছা মনে করো 33, এই যে 33 এর ব্যাপারটা, 33 এর ক্ষেত্রে তুমি কি করবা? 33 এ ক্লিক করে 33 লিখছো। এখন 33 লেখার পরে ইকুয়াল চিহ্নে চাপ দাও, সমান সমান চিহ্নে চাপ দাও। সমান সমান চিহ্নে চাপ দেওয়ার পরে শুধু 33 লিখবা, আর কিছু না। ডি উঠছে না, ডি ওঠার পরে শুধু 33 চাপ দাও, যে 3-3 লিখে ইকুয়াল সাইনে চাপ দাও। তারপরে তুমি দেখো ওই উপরে মানে যে গোল্লাটা যেটা আছে ওইটা ঠিক নিচে নিচে ভালো করে খেয়াল করলে দেখবা ডিআইসি মানে ডেসিমাল, ডিইসি ডেসিমাল, ওসিটি অক্ট, তারপরে হচ্ছে বিআইএন বাইনারি, তার পাশে এইচইএক্স হেক্স, এগুলো লেখা আছে। এখন তোমাকে যেতে হবে অক্টালে, তাইলে ওসিটি লেখা যেটা আছে ওইটার উপর একটা ক্লিক করো, তাহলে এটা অক্টালে চলে যাবে, ডিরেক্ট 41 বের হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা ক্লিয়ার? আমরা এটা বুঝতে পারছি?
আচ্ছা, এরপরে আসো। আচ্ছা আপু 220 এটাকে হেক্সা করেন, আসো একটু করি। ও আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, আজকে যদি এটা আমি পারি মাহফুজ, তাইলে তোমার বাসায় গরুর মাংসের দাওয়াত দিতেই হবে, মাস্ট। আচ্ছা এখন একটু খেয়াল করো, ও আমাকে যে প্রশ্নটা করেছে, আপু অক্টাল থেকে হেক্সাতে যান, কি করেন অক্টাল থেকে হেক্সাতে যান। চলো যাই। আমি আবার ছোট মানুষের আবদার ফেলতে পারি না, বুঝছো? এত মহান দিল দরিয়া আমি, এত দয়া এত মায়া আমার, উফ উফ, উফ, মানে একটু বেশি ভালো আমি, এটা একটা সমস্যা। আচ্ছা এদিকে তাকাও, একটু এদিকে তাকাও। ওকে, এখন একটু মনে করো তোমাকে একটা ম্যাথ দেওয়া আছে 220 দেয়া আছে অক্টালে, গেলাম হেক্সায়। কোথায় যেতে বলছে আপু? হেক্সায় যেতে বলছে। কোথায় যেতে বলছে? হেক্সায় যেতে বলছে। হ্যাঁ, এখন এই লাস্ট একটা অঙ্ক কি, লাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটা করাই আজকের মতো তোমাদের এখানে শেষ করে দিব। দেখো এদিকে তাকাও, এই জায়গায় 220, ঠিক আছে, 220 প্রথমে অক্টাল যে সংখ্যাটা দেয়া থাকবে অথবা হেক্সাতে যে সংখ্যাটা দেয়া থাকবে তাকে সর্বপ্রথম কি করতে হবে? বাইনারিতে নিয়ে যেতে হবে। কি করতে হবে? সংখ্যা যদি অক্টালে দেয়া থাকে অথবা হেক্সায় দেয়া থাকে, যেখানেই দেয়া থাকুক না কেন, সেই সংখ্যাটাকে প্রথমে তোমার বাইনারিতে নিতে হবে। সো তুমি যদি এইটাকে প্রথমে বাইনারিতে নাও, অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম আমি শিখাইছি 3 ডিজিটে, তাই না? 3টা ডিজিটে শিখাইছি না? দেখো এখানে 0 মানে 3টাই 0, 2 মানে কি 010, এটা 2, এবং আরেকটা 2 মানে 010, তিন তিন করে নিয়ে নিছি। এটা নিছি কিনা একটু আমাকে বলো তো, নিছি না? ওকে, এই যে তিনটা তিনটা করে নিয়ে আমি বাইনারি বের করলাম। বাইনারি বের করার পরে এটা তো আমি তিনটা তিনটা করে ডিজিট নিছি, রাইট? এখন এই বাইনারিটাকে আমি একসাথে একটু সাজায় লিখি, 1 2 3 4, 1 2, এই তো, তাই না? এটাই তো সংখ্যাটা আমি একত্র করে লিখে ফেলছি। এখন একত্র করে লেখার পরে এই বাইনারিটাকে আমি এখন ডান দিক থেকে চারটা চারটা করে বিট নিব। দেখো তো, 4টা বিট নিলাম। এর আগে আরো 3টা শূন্য নিয়ে বসাই দেই, শূন্যই আসবে, প্যারা নেই। দেখো 0000, তার মানে কি এটা শুধুই 0, কাউকে অ্যাক্টিভেট করে নাই, শুধুই 0, তাই না? বলো তো, শুধুই 0। এবং দেখো আমরা এখানে যদি 1 2 4 8 কে বসাই, 1001, তার মানে কি 8 আর 1 কে অ্যাক্টিভেট করছে, মানে 9 কে অ্যাক্টিভেট করছে, তাই না? বলো তো। আর সামনে যদি 3টা 0 থাকে তাহলে সেটাও 0 কেই রিপ্রেজেন্ট করে, তার মানে এটা একটা সামনে 0। এখন সামনের 0টা আমরা যদি নাও দেই তাতেও কোনো সমস্যা নাই। তাহলে এইটাই হচ্ছে তোমার কি হেক্সা। এই 220 অক্টালের হেক্সাটা কি 90। আমরা কি করতে হয় বলতো আপু? আমাদের এখানে করতে হয় যে তোমার যেই সংখ্যাটা অক্টালে অথবা হেক্সায় দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে 3 বিট অথবা 4 বিটে তোমার বাইনারিতে নিতে হবে, এবং ওই বাইনারি থেকে তুমি যদি অক্টালে যাও তাহলে 3 বিট 3 বিট করে নিবা, এবং যদি তুমি হেক্সায় চাও তাহলে 4 বিট 4 বিট করে নিয়ে জাস্ট বসাই দিবা, তাইলেই মান চলে আসবে। এখন আমাকে সবাই একটু বলো যে আমার পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু দ্রুত আমাকে কমেন্ট করে জানাও যে সবাই আমার পুরো ক্লাসটা বুঝতে পারছো কিনা। এখন একটু সবাই একটু আমাকে দ্রুত জানাও যে ক্লাসটা পুরোটা সবাই বুঝতে পারছো কিনা, এবং কারো কোনো সমস্যা আছে কিনা সেটাও আমাকে একটু জানিয়ে দাও। এখানে আমাকে একদম মনে হইতেছে ওই যে বাংলা সিনেমার ওই যে কিছু মহিলারা থাকে না যারা হচ্ছে ওই মেইডের রোলটা প্লে করে, যে ঘরটর মুছতেছে, এইরকম টাইপের একটা চেহারা আমার এইখানে, বুঝছো? মানে এই চেহারাটা কিছু ইয়া করো না, এটা হচ্ছে ইটস মি। সো এইটার এটার সাথে কোনো মিল নাই। একটু আমাকে সবাই বলো যে সবাই আমার পুরো ক্লাসটা বুঝতে পারছো কিনা। এবং আজকে আমি বলেছিলাম নাম্বার সিস্টেমের বেসিক থেকে একদম রূপান্তর পর্যন্ত পুরোটা কমপ্লিট করে দিব। সো ফার্স্টে আমরা কি পড়েছি? সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করা, লেখা এবং গণনা করা যায় তাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার আপু? 2 প্রকার। সংখ্যা পদ্ধতিতে যেই সংখ্যার আমার অবস্থান পরিবর্তন করলে মানেরও পরিবর্তন হয় তাকে কি বলা হয়? স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি 4 প্রকার, এবং তার পরবর্তীতে আমরা পুরো জিনিসটা রূপান্তর সহ পুরোটা কমপ্লিট করেছি। আশা করি সবাই খুব ভালো মতো বুঝতে পেরেছো। আমাদের HSC 26 অনলাইন ব্যাচ আইসিটি কোর্সে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে তুমি সবার প্রথম কি করবা?
সবার প্রথমে তুমি 10 মিনিট স্কুল লিখে সার্চ করবা গুগলে, এবং 10 মিনিট স্কুল সার্চ করার পরে সেখানে তুমি দেখবা 6 to 12, এখানেই দেখো এই যে দেয়া আছে ক্লাস 6 to 12, এখানে তুমি এই ড্রপ ডাউনে ক্লিক করলে তোমার এখানে এইচএসসি 26 অনলাইন ব্যাচ আইসিটি এইটার যে লিংকটা আছে সেটা তুমি পেয়ে যাবা, এবং এইখান থেকে কোর্সটি কিনুনে ক্লিক করলেই তুমি টাকা পে করে কোর্সটিতে এনরোল করে ফেলতে পারবা। এবং যেখানে আমি এবং জাকি ভাইয়া তোমাদের আইসিটি ক্লাসগুলো নিব পরবর্তীতে। সো আশা করি মূল কোর্সে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ মূল ক্লাসে আমি সবাইকে দেখতে চাই, সবাইকে দেখতে চাই, ঠিক আছে? তো ইনশাল্লাহ পরবর্তী যে অন্য কোনো ক্লাসে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই একটা জিনিস চেষ্টা করবা, তোমাদের কাছে যেহেতু এখনো একটা লম্বা সময় বাকি আছে, এই সময়টা নিজের একদম বেস্ট এফোর্ট দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। হয়তো তোমার মনে হইতে পারে যে অনেক দিন তো বাকি আছে আপু, এখন কি পড়াশোনা করব, এখন করি না, পরে করি পরে করি, এরকম মনে হতে পারে। কিন্তু তোমার সময়টা যে চলে যাচ্ছে তুমি বুঝতেও পারছো না, কারণ টেস্টের আগ মুহূর্তে গিয়ে যখন একটা হযবরল অবস্থা হয়ে যায়, ওই সময়টা খুব মনে হয় যে ইস, আরেকটু যদি আগে থেকে পড়াশোনা শুরু করতাম। তো ওই সময়টাতে ওই রকম তাড়াহুড়ো না করে এখন থেকেই পড়াশোনা শুরু করো। ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে, এবং দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। এবং অবশ্যই অবশ্যই কোর্সে এনরোল করলে মেইন পেইড ব্যাচের কোর্সে তো দেখা হবেই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।